আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে আবারও একটি ক্লাসে স্বাগতম। চিরন্তন সুখী হৃদয় ভাইয়ের ক্লাসে। প্রেমিক বয় হৃদয় ভাইয়া, লাভার বয় হৃদয় ভাইয়া। তো তোমরা যারা অলরেডি ক্লাসে চলে আসছো, অবশ্যই কি করবা, অবশ্যই একটু কমেন্টে জানাবা যে কে কোন জায়গা থেকে ক্লাসটা দেখতেছো, প্লাস পাশাপাশি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা অবশ্যই কমেন্ট করবা। আজকে যার কাছে একটা ক্লাস দিব ইনশাল্লাহ। বাক্য প্রকরণ ভাই। আচ্ছা, জটপট আমরা একটু চলে আসি সবাই ক্লাসে। যে কয়জন আসছি প্লাস পাশাপাশি তোমাদের যদি কোন ফ্রেন্ড থাকে, হ্যাঁ, যদি কোনো ফ্রেন্ড থাকে তাহলে তাদেরকে একটু মেনশন করো ক্লাসের মধ্যে। দেখো, আমরা তোমাদেরকে ফ্রিতে এত কষ্ট করে ক্লাস দিচ্ছি, অথচ তোমাদের কোনো গুরুত্ব নেই ক্লাসে, বুঝছো কি? তো তোমাদের যদি গুরুত্ব না থাকে ক্লাসে, তাহলে ক্লাস নেওয়ার আগ্রহটা মনে করো যে থাকে না। তো ব্যাপারটা আছে এই জায়গায়। তো তোমাদের ক্লাসে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত, মানে আমি মনে করি। কারণ হচ্ছে যা, দেখো তোমরা যে ক্লাস করতেছো তোমাদেরকে আমরা ফ্রিতে দিচ্ছি, একেবারে ফ্রিতে দিচ্ছি। তো ফ্রিতে দেওয়ার পরেও তোমাদের কিন্তু আগ্রহটা থাকতেছে না, মানে তোমাদের কি ক্লাসে কোনো আগ্রহ নাই, কোনো কিছু নাই। এইরকম ক্লাসে মনে করো যে এরকম থাকলে তো হবে না। আজকে অলরেডি দেখছো তোমরা, দেখবা যে অলরেডি কিন্তু গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয়েছে অনেকেরই। অলরেডি গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয়েছে, যেখানে 9000 ছিল সেখান থেকে কিন্তু অলরেডি রিমুভ করে 8000-এ নিয়ে আসছে। ওইটা আরও কমতে থাকবে, আরও কমতে থাকবে, ঠিক আছে? আমাদের যদি একজন ক্লাস করে, আমরা তাকে একজনকেই রাখবো, একজনকে দিয়ে আমরা ক্লাস করাবো। আমাদের এত স্টুডেন্টের তো দরকার নেই। আমি শুরুতে একটা কথা বলছিলাম যে তোমার কথাটা হচ্ছে এরকম যে তোমার শূন্য গরুর থেকে, ঠিক আছে, মানে দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। আমাদের সেম যে অ্যাক্টিভ স্টুডেন্ট, নন অ্যাক্টিভ হাজার হাজার স্টুডেন্টের থেকে আমার অ্যাক্টিভ স্টুডেন্ট একটা থাকাও ভালো। যে যার ভিতরে আন্তরিকতা আছে, যে শিকার মতো মন মানসিকতা রাখে, এরকম স্টুডেন্ট আমার একটা হইলেও ভালো। আমার হাজার হাজার স্টুডেন্টের দরকার নেই, কারণ আমি হাজার হাজার স্টুডেন্ট করবোটা কি? আমার একটা স্টুডেন্ট আমার কাছে পড়বে, সেই স্টুডেন্টটা A+ পাবে। আমি তাকে নিয়ে সবার মাঝে গর্ব করে বলতে পারবো যে ও আমার স্টুডেন্ট, ও A+ পেয়েছে। আমার হাজার হাজার স্টুডেন্ট আছে কিন্তু পড়াশোনা করে না, দরকার আছে কোনো? আচ্ছা দেখো, আজকে একটা টপিক পড়াবো, এই টপিকে প্রশ্ন আউট করে দেবো, মানে প্রশ্ন পাস করে দেবো। প্রশ্ন কি করবো? পাস করে দেবো, 5 মার্ক আসবে। আমি যা বলবো এই কোয়েশনগুলোই পরীক্ষাতে আসবে, এবং এই 5টা মার্ক একেবারে কমন আসবে। কি বলছে? আমি যা বলবো এই পরীক্ষাতে, আমি যা বলবো তাই আসবে, যা বলবো তাই আসবে। টপিকের নাম কি? টপিকের নাম হচ্ছে বাক্য প্রকরণ। টপিকের নাম কি? টপিকের নাম আছে বাক্য প্রকরণ। বাক্য প্রকরণ। তো এই বাক্য প্রকরণে আমি 3টা কোয়েশনের কথা বলবো। বাক্য প্রকরণে কোয়েশন আসে 2 ভাবে, একটা হচ্ছে বাক্য রূপান্তর, আর একটা আসে তোমার হচ্ছে 3টা কোয়েশন। যে 3টা কোয়েশনের কথা বলবো, একটু এদিকে তাকাই, সবাই জটপট একটু এদিকে তাকাই। কোয়েশন নাম্বার 1, কোয়েশন নাম্বার 1, যা বলবো তাই আসবে, যা বলবো তাই আসবে, এর বাইরে পরীক্ষাতে একটা অক্ষর আসবে না। 3টা কোয়েশন বলো, 3টা কোয়েশন থেকে যে কোনো একটা আসবে। তুমি টেস্ট পরীক্ষা দাও, ফাইনাল পরীক্ষা দাও, যাই দাও, সব ওভারঅল সব যা বলবো, যে কোয়েশনটার কথা বলবো এই কোয়েশনটি আসবে। প্রথম কোয়েশন, সবাই একটু দেখিয়ে দেখে, বাক্য কাকে বলে? প্রথম কোয়েশন কি? প্রথম কোয়েশন হচ্ছে বাক্য কাকে বলে? বাক্য কাকে বলে? বাক্য কাকে বলে?
বাক্য কাকে বলে? সার্থক বাক্যের গুণসমূহ আলোচনা করো। সার্থক বাক্যের গুণসমূহ আলোচনা করো। কারণ একটা কোশ্চেন দিয়ে দিলাম, যা বলবো, যে কোশ্চেনটার কথা বলবো এই কোশ্চেনটাই আসবে, বা এর বাইরে আসবে না। আমি যা বলবো, যা পড়াবো তাই আসবে, কথা একটাই। 3টা কোশ্চেন বলো, 3টা কোশ্চেন থেকে মনে করো যে একটা কোশ্চেন আসবে। বাক্য কাকে বলে? সার্থক বাক্যের গুণ সমূহ অনুসরণ করো। বাক্য কাকে বলে? গঠনগতভাবে বাক্যের প্রকারভেদ আলোচনা করো। বাক্য কাকে বলে? গঠনগতভাবে বাক্যের প্রকারভেদ আলোচনা করো। গঠনগতভাবে বাক্যের প্রকারভেদ আলোচনা করো। দেখো ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, তারপরে স্টুডেন্ট সংখ্যা কত? 450 মাত্র, তাহলে তো হইল না এটা। হ্যাঁ, দেখো প্রথম কথা হচ্ছে বাক্য কাকে বলে? সার্থক বাক্যের গুণসমূহ আলোচনা করো। দ্বিতীয় কোশ্চেন, বাক্য কাকে বলে? গঠনগতভাবে বাক্যের প্রকারভেদ আলোচনা করো। তৃতীয় কোশ্চেন, অর্থগত দিক থেকে বাক্যের শ্রেণীবিভাগ আলোচনা করো। কি বলছি? অর্থগত দিক থেকে, অর্থগত দিক থেকে বাক্যের শ্রেণীবিভাগ আলোচনা করো। বাক্যের শ্রেণীবিভাগ আলোচনা করো। এই যে 3টা কোশ্চেন বললাম, এই 3টা কোশ্চেনের যে কোনো একটা পরীক্ষা আসবে, শতভাগ গ্যারেন্টি, শতভাগ গ্যারেন্টি। হৃদয় ভাইয়ের কথা, তুমি তোমার খাতায় এই 3টা কোশ্চেন লিখে নাও। এই 3টা কোশ্চেন থেকে যে কোনো একটা কোশ্চেন আসবে পরীক্ষাতে। এই যে 3টা কোশ্চেনের কথা বললাম, এই 3টা কোশ্চেন থেকে যে কোনো একটা কোশ্চেন পরীক্ষাতে আসবে, গ্যারেন্টি। এই বাক্য প্রকরণ থেকে 2 ভাবে প্রশ্ন হয়। একটা হচ্ছে বাক্য রূপান্তর, সরল বাক্য থেকে জটিল বাক্য, জটিল বাক্য থেকে সরল বাক্য। অথবা মনে করো যে তোমার আসে যে প্রশ্নবোধক বাক্য থেকে তোমার হচ্ছে যা বিবৃতিমূলক বাক্যে রূপান্তর করো, এরকম। তো আর আসে কি? আর আসেছে এই কোশ্চেন যা 3টা লিখলাম, যে কোনো একটা আসবে, শেষ। যে বাক্য কাকে বলে? সার্থক বাক্যের গুণসমূহ আলোচনা করো। বাক্য কাকে বলে? গঠনগতভাবে বাক্যের প্রকারভেদ আলোচনা করো। অর্থগত দিক থেকে বাক্যের শ্রেণীবিভাগ আলোচনা করো। এই যে 3টা কোশ্চেন বললাম, এই 3টা কোশ্চেন থেকে যে কোনো একটা কোশ্চেন আসবে, এটা হচ্ছে 100% গ্যারেন্টি। তুমি পরীক্ষা হলে যাবা, যাওয়ার পরে পরীক্ষা হল থেকে বের হবা, বের হওয়ার পরে তারপর হৃদয় ভাইকে কল দিয়ে বলবা যে ভাই আপনি যা বলছিলেন তা তো চলে আসছে, গ্যারেন্টি তাই আসবে। এই প্রশ্নগুলো তোলো, 3টা কোশ্চেন। আর সবাই একটু ঝটপট ক্লাসে যুক্ত হয়ে যায়, ক্লাসে যুক্ত হয়ে যায়। দেখো কম স্টুডেন্ট, আমাদের লেখা বোঝা যাচ্ছে না, না বোঝা যাওয়ার তো কিছু নাই, কি বলো? প্রথম কোশ্চেন বললাম, যারা লেখা বোঝা যাচ্ছে না এদিকে তাকাই, যাদের কাছে লেখা বোঝা যাচ্ছে না একটু এদিকে তাকাই। এক্সামে কি এভাবে লেখা থাকবে? হ্যাঁ, এক্সামে এভাবে লেখা থাকবে। বাক্য কাকে বলে? সার্থক বাক্যের গুণসমূহ আলোচনা করো। কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1 কি? বাক্য কাকে বলে? সার্থক বাক্যের গুণসমূহ আলোচনা করো। কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 2, বাক্য কাকে বলে? গঠনগতভাবে বাক্যের প্রকারভেদ আলোচনা করো। কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 3, অর্থগত দিক থেকে বাক্যের শ্রেণীবিভাগ আলোচনা করো। এই যে কোশ্চেন, 3টা কোশ্চেন দিলাম। প্রি টেস্টে 1 নং কোশ্চেনটা আমাদের এখানে আসছে। আচ্ছা ভাইয়া কালার চেঞ্জ করেন, ওকে কালার দেখি। তো কোশ্চেন নাম্বার 3টা কোশ্চেন দিলাম। একটা বাক্য কাকে বলে? সাদা কালিতে লিখলে আশা করি মনে করো যে সমস্যা হবে না তোমাদের। লিখা শেষ ভাইয়া, ওকে ডান। তো লিখা শেষ। আর তোমাদের একটা কথা বলি, যে কথা হচ্ছে তোমরা যারা এখনো মনে করো যে সিরিয়াস না, মানে এখনো সিরিয়াস না, ক্লাস নিয়ে এখনো সিরিয়াস হচ্ছ না, তোমাদের কিন্তু আমরা গ্রুপ থেকে রিমুভ করে দেবো, গ্রুপ থেকে রিমুভ করে দেবো। আজকের ক্লাসের পরে দেখা যাবে যে কারা কারা গ্রুপে আসলে ক্লাস করছে, শেষ পর্যন্ত কারা ক্লাস করছে, কারা ছিল না। যারা থাকবে তাদেরকে ক্লাস করাবো, আর যারা থাকবে না তারা বাদ। আমাদের দরকার নেই, এত দরকার নেই। 3টা প্রশ্ন লেখা হয়েছে, 3টা প্রশ্ন কি লেখা হয়েছে নাকি? যদি 3টা প্রশ্ন লেখা হয়ে থাকে চলো
আমরা তাহলে নেক্সট আলোচনা করব। নেক্সট কি বলছি, নেক্সট কোশ্চেন আসছে তোমার কি বাক্য রূপান্তর আসবে, বাক্য রূপান্তর। নেক্সট কি আসবে, বাক্য রূপান্তর, বাক্য রূপান্তর আসবে, বাক্য রূপান্তর, বাক্য রূপান্তর আসবে। নেক্সট কি আসবে, বাক্য রূপান্তর আসবে। নেক্সট কি আসবে, বাক্য রূপান্তর আসবে। এই হচ্ছে আমাদের কাহিনী, এই হচ্ছে কি আমাদের কাহিনী, যে মানে এই বাক্য প্রকরণ থেকে যা যা কোশ্চেন আসবে তা বলে দিলাম। এবার আমরা একটা একটা করে ধরবো আর সলভ করব, ঠিক আছে। দেখো আর তোমাদের একটু জানাই রাখি, আমাদের কিন্তু FRB 4.0 এই 4.0 কোর্সটা কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে। প্লাস পাশাপাশি আমাদের এই FRB কোর্সে অলরেডি 800 স্টুডেন্ট অ্যাড হয়ে গেছে, 800 স্টুডেন্টে কি হয়েছে, অ্যাড হয়ে গেছে। তো তোমরা যারা এখনো ভর্তি হও নাই, তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও। আমাদের এই কোর্সে কিন্তু অনেক কিছু পাবা, আমরা বারবার বলে আসতেছি কি দিব। আর আমাদের ফ্রি ক্লাস যারা কথা তোমরা তো অবশ্যই জানো আমাদের এই FRB কোর্সে আসলেই কি আছে, মানে কি দিব, আমাদের ক্লাস কোয়ালিটি কিরকম, এটা তুমি এতদিনে ধারণা পাই গেছো অলরেডি। আমাদের যতগুলো টিচার আছে সবগুলো টিচারের সাথে তোমার দেখা হয়ে গেছে। প্লাস পাশাপাশি বাংলার দায়িত্বে তো আমি আছি, প্লাস জাহিদ ভাই আছে, আমরা দুজনে তোমাদেরকে বাংলাটা মনে করে সুন্দর করে দিব। এই জায়গায় থেকে মনে করে যে তোমার কাছে মাথায় রাখবা, যে এই জায়গা থেকে মাথায় রাখবা যে মাস্ট মাথায় রাখবা যে কোশ্চেন আসবেই। মানে আমরা যা পড়াবো, আমরা যা বলবো, অনেক দিনের অভিজ্ঞতা থেকে, তো অনেক দিন ক্লাস নেওয়ার অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা থেকে আমরা যা বলি দেখবো যে ওইগুলোই পরীক্ষাতে আসে সবচেয়ে বেশি। আচ্ছা এবার দেখি, এবার দেখি প্রথম কোশ্চেন। প্রথম কোশ্চেন হচ্ছে বাক্য কাকে বলে। প্রথম কোশ্চেন কি ছিল, বাক্য কাকে বলে, বাক্য কাকে বলে, বাক্য কাকে বলে, কাকে বলে, বাক্য কাকে বলে। এটা ছিল প্রথম কোশ্চেন আমাদের, যে বাক্য কাকে বলে। এটা ছিল আমাদের প্রথম কোশ্চেন, যে বাক্য কাকে বলে, বাক্য কাকে বলে। এটা ছিল আমাদের প্রথম কোশ্চেন। এখন বাক্য কাকে বলে, বাক্য কাকে বলে বলো, বাক্য কাকে বলে। বাক্য কাকে বলে, যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনে অসম্পূর্ণভাবে প্রকাশিত হয় তাকে বাক্য বলে। কি বললাম, বাক্য কাকে বলে এটা নিয়ে দেখো আমি বেশ কয়েকটা সংজ্ঞা দিব, তুমি সবগুলো সংজ্ঞা লিখে আসার চেষ্টা করবে, সবগুলো সংজ্ঞা শিখে বলবা। যে যে সুবিন্যস্ত, সুবিন্যস্ত, সুবিন্যস্ত পদ ও সমষ্টি দ্বারা, যে সুবিন্যস্ত পদ ও সমষ্টি দ্বারা কোনো বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয়। পদ সমষ্টি দ্বারা কোনো বক্তার মনোভাব, বক্তার মনোভাব অর্থাৎ কি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয়, সম্পূর্ণ রূপে প্রকাশিত হয়, প্রকাশিত হয়, তাকেই বাক্য বলে, তাকেই বাক্য বলে, বাক্য বলে। কি বললাম, যে বাক্য কাকে বলে, যে সুবিন্যস্ত পদ ও সমষ্টি দ্বারা কোনো বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বাক্য বলে। অর্থাৎ কি একজন বক্তা যে কথা বলতেছে, ধরো আমি যে কথা বলতেছি, আমি কথা বলতে চাই, আমি মনে করছি এরকম বললাম, বললাম যে আমি আমি তোমাকে শেষ, আর কিছু বললাম না, বললাম কি আমি তোমাকে। তাহলে এই যে আমি তোমাকে পর্যন্ত যে বললাম, এই জায়গায় কিন্তু মনের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশিত হয় নাই। তার মানে বক্তার মনোভাবটা যখন সম্পূর্ণরূপে প্রকাশিত হয়, যে আমি তোমাকে একটা সেরা ক্লাস নিব, তখন কিন্তু আমার মনোভাবটা সম্পূর্ণরূপে প্রকাশিত হয়েছে। আর যে পদ দ্বারা এই মনোভাবটা সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে আমরা কি বলি, তাকে আমরা বাক্য বলি। এটা হচ্ছে এক নম্বর গেল, বাক্য বলি, বাক্যের একটা সংজ্ঞা গেল। এরপর সে পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক পদ একত্র হয়ে যখন সম্পূর্ণরূপে বক্তার মনোভাব প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। কি বললাম, 2 নম্বর সংজ্ঞা কি বললাম, আমাদের 552 জন স্টুডেন্ট আছে, আমরা চাই এই স্টুডেন্টটা আরো বাড়ুক। কি বললাম, যে পরস্পর 560 স্টুডেন্ট হয়ে গেছে। তোমরা যদি একটু তোমাদের ফ্রেন্ড থাকলে তাদেরকে একটু মেনশন করতে পারো ক্লাসে, কারণ সেটা দেখো আজকের পর কিন্তু মনে করো যে আমাদের গ্রুপ থেকে লিভ নেওয়া শুরু কর, মানে লিভ দেওয়া শুরু হয়ে গেছে অলরেডি। তো পরস্পর সম্পর্কযুক্ত, সম্পর্কযুক্ত এক বা একাধিক পদ, এক বা একাধিক পদ একত্র হয়ে, একত্র হয়ে
পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক পদ একত্র হয়ে সম্পূর্ণ মানের বা প্রকাশ করলে বক্তার সম্পূর্ণ মানের বা প্রকাশ করলে তাকে বাক্য বলে। তাকে কি বলে? তাকে বাক্য বলে। বাক্য বলে। তার মানে কি বললাম? যে বাক্য কাকে বলে? যে পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক পদ একত্র হয়ে বক্তার সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করলে তাকে বাক্য বলে। তাকে কি বলে? বাক্য বলে। পরস্পর সম্পর্কযুক্ত মানে দুইটা পদের সাথে সম্পর্ক থাকতে হবে। যদি পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক পদ একত্র হয়ে একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে, বক্তা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে বা একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে, তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা বাক্য বলবো। তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা বাক্য বলবো। তখন তাকে আমরা কি বলবো? বাক্য বলবো। আচ্ছা দেখো, এরপর একটু দেখি যে দুইটা সংজ্ঞা বললাম এখানে, যে সুবিন্যস্ত পদ ও সমষ্টি দ্বারা কোনো বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বাক্য বলে। আর একটা বললাম যে পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক পদ একত্র হয়ে বক্তার সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তাকে বাক্য বলে। তার মানে আমাদের মোটামুটি ভাবে প্রথমটা সহজ ছিল নাকি? দুইটাই সহজ, হ্যাঁ দুইটাই সহজ। বেশ কয়েকটা সংজ্ঞা লিখতে হবে। আচ্ছা এরপরে দেখো এবারের সংজ্ঞাটা দেখো, যে কোনো ভাষার এবারের সংজ্ঞাটা হচ্ছে কি? এবারের সংজ্ঞাটা হচ্ছে কোনো ভাষায় যে উক্তির সার্থকতা আছে, কোনো ভাষার যে উক্তির সার্থকতা আছে, যে উক্তির সার্থকতা আছে মানে অর্থাৎ কি যে উক্তি দ্বারা সার্থকতা আছে বলতে বলেছে যে উক্তি দ্বারা, উক্তি মানে কি? উক্তি মানে হচ্ছে কথা বলার ধরন, উক্তি মানে হচ্ছে কথা বলা, উক্তি মানে হচ্ছে বাক্য, উক্তি মানে বাক্য। এই যে আমি কথা বলতেছি এটাই হচ্ছে বাক্য, এটাই বা উক্তি। তো যে কোনো ভাষার যে উক্তির সার্থকতা আছে মানে যে উক্তি দ্বারা আসলে কোনো একটা মনের ভাবটা প্রকাশ করে বা কোনো একটা মনের ভাব বুঝায়, এরকম সার্থকতা আছে যে উক্তির, এই উক্তিটা আছে এবং হচ্ছে গঠনের দিক থেকে স্বয়ংসম্পূর্ণ। উক্তির সার্থকতা আছে এবং কি? এবং হচ্ছে গঠনের দিক থেকে স্বয়ংসম্পূর্ণ। গঠনের দিক থেকে স্বয়ংসম্পূর্ণ। গঠনের দিক থেকে কি হইতে হবে? স্বয়ংসম্পূর্ণ হইতে হবে। গঠনের দিক থেকে স্বয়ংসম্পূর্ণ। তাহলে কি বললাম? কোনো ভাষার যে উক্তির সার্থকতা আছে এবং গঠনের দিক থেকে স্বয়ংসম্পূর্ণ, সেই ধরনের একক উক্তিকে আমরা বাক্য বলবো। সেই ধরনের একক উক্তিকে ব্যাকরণ শাস্ত্রে বাক্য বলে। এবার দেখো তিনটা সংজ্ঞা লিখে দিলাম। বাক্য কাকে বলে? যে কোনো একটা সংজ্ঞা পরীক্ষাতে দিলেই এনাফ। কিন্তু এই যে তিনটা সংজ্ঞা লিখে দিলাম কেন জানো? কারণ হচ্ছে এই যে লাস্ট যে সংজ্ঞাটা লিখলাম, কি লিখলাম লাস্ট সংজ্ঞাটা? দেখি যে লাস্ট যে সংজ্ঞাটা লিখলাম, কি লিখলাম লাস্ট সংজ্ঞাটা লিখলাম হচ্ছে তোমার যে কোনো ভাষার যে উক্তির কি আছে? যে উক্তির সার্থকতা আছে। কোনো ভাষার যে উক্তির সার্থকতা আছে এবং গঠনের দিক থেকে স্বয়ংসম্পূর্ণ, সেই ধরনের একক উক্তিকে ব্যাকরণ শাস্ত্রে বাক্য বলে। এই সংজ্ঞা কেউই দিবে না পরীক্ষায়। তো এই সংজ্ঞা যদি তুমি দেও তাহলে তোমাকে স্যার ফুল মার্ক দিতে বাধ্য। এই সংজ্ঞা কি কেউই দিবে না পরীক্ষায়, কিন্তু এই সংজ্ঞাটা যদি তুমি পরীক্ষায় দাও তাহলে তোমাকে স্যার ফুল মার্ক দিতে বাধ্য। তাহলে তোমাকে স্যার কি করবে? ফুল মার্ক দিতে বাধ্য। এই যে এই দিকে যদি আমি একটু তোমাকে দেখাই, এই যে এইখানে যে প্রথমে যে বললাম যে বাক্য কাকে বলে, দেন তারপরে যে বললাম এই জায়গায় দেখো তোমার এই উপরের যে সংজ্ঞাটা আছে, এই দেখো গেল
আচ্ছা, যেটা বললাম এদিকে একটু তাকাই, যে এই জায়গায় প্রথম যে উক্তিটা আছে এই উক্তিটা সবাই লিখবে পরীক্ষায়। তো স্যার যখন সবাই অ্যাজ ইউজুয়াল উক্তি দেখবে, যে যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা কোনো বক্তার মনোভাব সম্পূর্ণভাবে প্রকাশিত হয় তাকে বাক্য বলে। স্যার যখন এরকম অ্যাজ ইউজুয়াল দেখবে তখন কিন্তু মার্ক সবাইকে অ্যাজ ইউজুয়াল দিবে, মার্ক সবাইকে কি অ্যাজ ইউজুয়াল দিবে। বা এরপরে দেখো, এরপরের সংখ্যাটা কিন্তু আর একটু ইউনিক, যে পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক পদ এক অর্থ হয়ে বক্তা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করলে তাকে বাক্য বলে। এই সংখ্যাটা মনে করো যে প্রথম যে সংখ্যাটা এটা ধরো তুমি 95% স্টুডেন্ট দিবে, তারপর 2 নম্বরের যে সংখ্যাটা আছে এটা মনে করো যে ধরো তুমি 50% স্টুডেন্ট দিবে, কিন্তু লাস্ট যে সংখ্যাটা লিখে দিলাম যে কোনো ভাষার যে উক্তির সার্থকতা আছে এবং গঠনের দিক থেকে স্বয়ংসম্পূর্ণ সেই ধরনের একক উক্তিকে ব্যাকরণ শাস্ত্রে বাক্য বলে, এই সংখ্যাটা কেউই দিবে না। তো এই সংখ্যাটা মনে করো যে হাইস্ট গেলে 2% স্টুডেন্ট দিবে। তো 2% স্টুডেন্ট যখন এই সংখ্যাটা দেবে তখন স্যারের কি দৃষ্টি যাবে ওই সংখ্যার দিকে, স্যার তখন দৃষ্টি দেবে এটার উপর, যে হ্যাঁ আসলেই তো এই সংখ্যাটা তো ইউনিক একটা সংখ্যা লিখছে। তো তোমাকে ইউনিক কিছু লিখতে হবে, ভালো মার্ক পাইতে চাইলে তোমাকে ইউনিক কিছু লিখতে হবে। বুঝতে পারছি কথা? ভালো মার্ক পাইতে হলে তোমাকে কি করতে হবে? ইউনিক কিছু লিখতে হবে। আচ্ছা, বাক্য কাকে বলে এই সংজ্ঞাটা তোমাদের কাছে ক্লিয়ার? বাক্য কাকে বলে এই সংজ্ঞাটা কি তোমাদের কাছে ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে সবাই কমেন্ট করবে সি ক্লিয়ার। আর যদি তুমি মনে করো যে সবচেয়ে ভালো বুঝছো তাহলে কমেন্ট করবে ইউসি। যদি ভালো বুঝে থাকো তাহলে কমেন্ট করবে ইউসি। আর যদি তুমি বুঝে থাকো জাস্ট ক্লিয়ার তাহলে সি লিখবা। সবাই সবাই কমেন্ট করি, সবাই ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, সবাই কমেন্ট করি, সবাই যে বুঝতে পারছি কিনা। 3টা সংখ্যা এখানে তেমন কিছু বোঝার নাই, জাস্ট খালি 3টা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা মাথায় রাখবা। ক্লিয়ার ক্লিয়ার ওকে ক্লিয়ার ওকে ক্লিয়ার ওকে ক্লিয়ার, সবার কাছে ক্লিয়ার, সবার কাছে ক্লিয়ার। আচ্ছা, এবার 3টা কথা লিখবো, 3টা কথা লিখবো। কি কি কথা? প্রথম কথা আছে ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। কি বললাম? প্রথম কথা আছে ভাষার মূল উপকরণ, ভাষার মূল উপকরণ। ভাষার মূল উপকরণ কি? ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য, ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। তারপরে কথা আছে শব্দের মূল উপকরণ, শব্দের মূল উপকরণ, মূল উপকরণ। উপকরণের কথা বলতেছি কিন্তু এখানে। শব্দের মূল উপকরণ হচ্ছে বাক্য, শব্দের মূল উপকরণ কি? উপকরণ হচ্ছে বাক্য। সর্বশেষ বাক্যের মূল উপকরণ, আর হচ্ছে এই যে বাক্য, এই বাক্যের মূল উপকরণ কি? বাক্যের মূল উপকরণ, বাক্যের মূল উপকরণ। বাক্যের মূল উপকরণ কি? বাক্যের মূল উপকরণ হচ্ছে শব্দ, শব্দ। আচ্ছা, কি বললাম? যে এখানে 3টা কথা বললাম, একটু এদিকে দেখি। এখানে 3টা কথা বললাম, যে ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য, বা শব্দের মূল উপকরণ হচ্ছে বাক্য, কিন্তু বাক্যের মূল উপকরণ হচ্ছে শব্দ। বাক্যের মূল উপকরণ কি? শব্দ। কি কথা বুঝতেছি? ওকে ওকে ডান। তো এইটা হচ্ছে অতিরিক্ত দিলাম, জাস্ট পরীক্ষাতে মনে করো যখন বাক্য লিখবা, বাক্য লেখা যায় এই 3টা মূলত একটু অ্যাড করে দেবা। 3টা মূলত কি করে দেবা? একটু অ্যাড করে দেবা। দেখবা তোমার কাছে তোমার স্যার মনে করছে ইমপ্রেসড হয়ে যাবে। মানে কথা হচ্ছে আমাদের তো পরীক্ষা ভালো করতে হবে, ভালো করার জন্য স্যারের মন জয় করতে হবে। তো স্যারের মন জয় আমরা কিভাবে করতে পারি? স্যারের মন জয় আমরা এইভাবেই করতে পারি, ঠিক আছে? ভাইয়া শব্দের মূল উপকরণ তো বর্ণ হয়, শব্দের মূল উপকরণ, শব্দের মূল উপাদান না। হ্যাঁ, মাথায় রাখতে হবে উপাদান আর উপকরণ। এখানে কিন্তু আমি এর জন্যই বলছি যে উপকরণের দিকে খেয়াল করার জন্য। উপকরণ, উপাদান না, ঠিক আছে? উপাদান না। প্রশ্ন কত নাম্বার আসবে কেউ বলতো? প্রশ্ন কত নাম্বার আসবে কেউ বলতো? মানে এটা প্রশ্ন কত নাম্বার আসবে এটা তুমি জানো না? আচ্ছা, এরপর দেখি আমরা, এরপর চলো। তার মানে আমাদের বাক্য কাকে বলে এটা হয়ে গেছে। এরপর কি? এরপর বলছিলাম সার্থক বাক্যের গুণসমূহ। সার্থক বাক্যের গুণসমূহ, একটি আদর্শ বাক্য বা সার্থক বাক্যের গুণসমূহ। একটা আদর্শ বাক্য বা সার্থক বাক্যের গুণ হচ্ছে 3টা। কি বলছি? যে একটি আদর্শ বাক্য, একটি আদর্শ বাক্য, আদর্শ বাক্য বা সার্থক বাক্য, একটা আদর্শ বাক্য বা সার্থক বাক্যের গুণ হচ্ছে কয়টি? 3টি। সার্থক বাক্যের গুণ কয়টি? 3টি। বাক্যের গুণ 3টি। কি বললাম? যে একটা আদর্শ বাক্য বা সার্থক বাক্যের গুণ হচ্ছে 3টি। একটা আদর্শ বাক্য বা সার্থক বাক্য, এই একটা আদর্শ বাক্য বা সার্থক বাক্যের গুণ কয়টি? গুণ হচ্ছে 3টা।
কি কি চলো একটু দেখি। সার্থক বাক্য না, সার্থক বাক্য, সার্থক বাক্য। প্রথমত কথা হচ্ছে আকাঙ্ক্ষা। প্রথম কি হচ্ছে আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা প্রথম হচ্ছে আকাঙ্ক্ষা, তারপর হচ্ছে আসক্তি, 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 দেন হচ্ছে যোগ্যতা, দেন হচ্ছে কি বলছি যোগ্যতা। তার মানে একটা আদর্শ বাক্য বা সার্থক বাক্যের গুণ কয়টি? একটা আদর্শ বাক্য বা সার্থক বাক্যের গুণ হচ্ছে তিনটা। কি কি? একটা হচ্ছে আকাঙ্ক্ষা, একটা হচ্ছে আসক্তি, একটা হচ্ছে যোগ্যতা। একটা হচ্ছে আকাঙ্ক্ষা, একটা হচ্ছে আসক্তি, আর একটা হচ্ছে যোগ্যতা। আসক্তি কিন্তু মাথায় রাখতে হবে, আসক্তি না কিন্তু আসক্তি। কি বলছি? আসক্তি। দেখো অনেকে আসক্তি লিখে বলছে, এটা কিন্তু আসক্তি বলছে, আসক্তি। এটা কি বলছি? আসক্তি, আসক্তি না। এটা কি বলছি? আসক্তি বলছে। এটা কি বলছি না? আসক্তি বলি নাই। কি বলি নাই? আসক্তি বলি নাই। তার মানে একটা সার্থক বাক্যের গুণ কয়টি? গুণ হচ্ছে তিনটি। একটা হচ্ছে আকাঙ্ক্ষা, একটা হচ্ছে আসক্তি, একটা কি যোগ্যতা। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। তার মানে একটি আদর্শ বাক্য বা সার্থক বাক্যের গুণ কয়টা? একটা আদর্শ বাক্য বা সার্থক বাক্যের গুণ আছে তিনটা, তিনটা। কি কি বলছি? এই যে লাবিব আসক্তি লিখে বসে আসছো বেটা, আসক্তি না তো, আসক্তি হবে। হ্যাঁ, লাবিব আসক্তি হবে, আসক্তি না। তার মানে কি বললাম? যে একটা সার্থক বাক্য বা একটা আদর্শ বাক্যের গুণ হচ্ছে তিনটা। এই যে অ্যান্টি নৌসিন আসক্তি লিখে বসে আছো, আসক্তি না। হ্যাঁ, আসক্তি না, আসক্তি হবে, আসক্তি হবে। কি হবে? আসক্তি হবে, আসক্তি। বারবার বলতেছি একই কথা যে আসক্তি হবে, আসক্তি না, আসক্তি না। কি হবে? আসক্তি। ওকে, ডান। এবার একটু একটু করে আমরা যদি দেখি, একটু একটু করে আমরা যদি দেখি, চলো একটু একটু করে যদি আমরা দেখি, তো প্রথম হচ্ছে আকাঙ্ক্ষা। প্রথম কি বলছি? আকাঙ্ক্ষা। প্রথম হচ্ছে আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা কি? আকাঙ্ক্ষা হচ্ছে যে যত অসম্পূর্ণ বাক্য আছে পৃথিবীতে সবই আকাঙ্ক্ষা। যত অসম্পূর্ণ বাক্য আছে পৃথিবীতে সব কি আকাঙ্ক্ষা। প্রথম কথা হচ্ছে যত অসম্পূর্ণ, যত অসম্পূর্ণ বাক্য আছে পৃথিবীতে, অসম্পূর্ণ, যত অসম্পূর্ণ বাক্য সবই হচ্ছে আকাঙ্ক্ষা, সবই হচ্ছে কি? সবই হচ্ছে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা। কি বললাম? যত অসম্পূর্ণ বাক্য আছে সবই হচ্ছে কি? সবই হচ্ছে আকাঙ্ক্ষা। এই পৃথিবীতে যত অসম্পূর্ণ বাক্য আছে সবই আকাঙ্ক্ষা, মানে যত অসম্পূর্ণ বাক্য। আকাঙ্ক্ষা শব্দের অর্থ কি? আকাঙ্ক্ষা শব্দের অর্থ ইচ্ছা। আকাঙ্ক্ষা শব্দের অর্থ কি? আকাঙ্ক্ষা শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা। আকাঙ্ক্ষা শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা, হচ্ছে ইচ্ছা। আকাঙ্ক্ষা শব্দের অর্থ হচ্ছে কি? ইচ্ছা। তো কোনো বাক্যে কোনো অংশ জানার পর বাকি অংশ শোনার যে ইচ্ছা, তাই হচ্ছে আকাঙ্ক্ষা। কি বলছি? বাক্যের কিছু অংশ শোনার পর, বাক্যের বাক্যের কিছু অংশ শোনার পর, কিছু অংশ শোনার পর, বাক্যের কিছু অংশ শোনার পর বাকি অংশ শোনার যে ইচ্ছা, বাকি অংশ শোনার যে ইচ্ছা, শোনার যে ইচ্ছা, তাই হচ্ছে আকাঙ্ক্ষা, তাই হচ্ছে আকাঙ্ক্ষা। কিছু অংশ শোনার পর বাকি অংশ শোনার যে ইচ্ছা, তাই হচ্ছে কি? তাই হচ্ছে আকাঙ্ক্ষা। আচ্ছা, দেখো আকাঙ্ক্ষা নিয়ে তিনটা কথা বললাম এখানে। তিনটা কি বললাম? যে যত অসম্পূর্ণ বাক্য আছে সবই হচ্ছে আকাঙ্ক্ষা, যত অসম্পূর্ণ বাক্য আছে সবই হচ্ছে কি? আকাঙ্ক্ষা। তারপরে কি কথা বললাম? যে আকাঙ্ক্ষা শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা। আকাঙ্ক্ষা শব্দের অর্থ কি? ইচ্ছা। তারপর বললাম যে বাক্যের কিছু অংশ শোনার পর, বাক্যের কিছু অংশ শোনার পর বাকি অংশ শোনার যে ইচ্ছা, তাই হচ্ছে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা নিয়ে লাস্ট আরো একটা কথা বলবো, আকাঙ্ক্ষা নিয়ে লাস্ট আরো একটা কথা বলবো। আচ্ছা, দেখি
লাস্ট কথা কি আকাঙ্ক্ষা নিয়ে, সেটা হচ্ছে যে বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য, বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য, পরিষ্কারভাবে বোঝার জন্য, বাক্যের অংশ পরিষ্কারভাবে, বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর আরেক পদে শোনার যে ইচ্ছা তাই হচ্ছে আকাঙ্ক্ষা। এক পদের পর আরেক পদের শোনার ইচ্ছা হচ্ছে আকাঙ্ক্ষা। শোনার যে ইচ্ছা তাই হচ্ছে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা শেষ। আকাঙ্ক্ষা নিয়ে 3টা কথা বললাম, এগুলো বাক্য প্রকরণ পড়াচ্ছে। হ্যাঁ, তো কি বললাম যে আকাঙ্ক্ষা কি, যত সম্পূর্ণ বাক্য আছে সবই হচ্ছে কি আকাঙ্ক্ষা। তারপর হচ্ছে বলছি আকাঙ্ক্ষা শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা। বাক্যের কিছু অংশ শোনার পর বাকি অংশ শোনার যে ইচ্ছা তাই হচ্ছে আকাঙ্ক্ষা। অথবা বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য তোমাদেরকে সবচেয়ে ভালো পরীক্ষা আসলে এইটা লিখবা। কি লিখবা? লাস্ট যেটা বললাম এটা অবশ্যই লিখবা পরীক্ষায়। লাস্ট যেটা বললাম এটা অবশ্যই লিখবা পরীক্ষায়। লাস্ট যেটা বললাম কেন বলবা, কেন লিখবা? লেখার একটাই কারণ, একটাই উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটা কি? কারণ এই লাস্টটা কেউ লিখে না, প্রথমগুলোর থেকেই সবার মাথায় থাকে, কিন্তু লাস্টটা থাকে না। তো লাস্টটা তোমরা সবাই লিখবা যে বাক্যের অর্থ পরিষ্কার বোঝার জন্য এক পদের পর আরেক পদ শোনার যে ইচ্ছা তাই হচ্ছে আকাঙ্ক্ষা। তাই হচ্ছে কি আকাঙ্ক্ষা। চলো আমরা কিছু এক্সাম্পল যদি দেই, উদাহরণ যদি দিই আমি বললাম যে আকাঙ্ক্ষা বাক্য বললাম, এরকম একটা বাক্য বললাম যে আমি তোমাকে দিয়ে বললাম যে ডট 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 শেষ। এখন দেখো আমি তোমাকে, তোমার সামনে এসে কেউ বললো, ঠিক আছে, তোমার সামনে এসে কেউ বললো, বললো যে আমি তোমাকে, তখন মনে করো যে বাকি অংশটা তোমার মনে করো যে শুনতে ইচ্ছে হইতেছে যে আমি তোমাকে কি বাকিটা বল। হ্যাঁ, ওটা কিন্তু আমি বলি, হ্যাঁ, যা আমি তোমাকে বইলা শেষ, আর কিছু বলতেছে না। তখন তোমার কিন্তু মনে করো যে সম্পূর্ণটা শোনার জন্য একটা ইচ্ছা জাগে যে হ্যাঁ আরো কি হবে। তো এই আরো কি হবে যে ব্যাপারটা, এই ব্যাপারটা যে শোনার যে ইচ্ছাটা হইতেছে, ইচ্ছাটা হচ্ছে আকাঙ্ক্ষা। তো এটাই থেকে এটা হচ্ছে অপূর্ণাঙ্গ বাক্য, যা আমি তোমাকে। এখন আমি যদি বলতাম যে আমি তোমাকে একটি বই গিফট করব, আমি তোমাকে কি করব? একটি বই গিফট করব। তাহলে কিন্তু এবার আর কিন্তু শোনার কোনো ইচ্ছা নাই, শেষ। তার মানে এটা আকাঙ্ক্ষা সম্পূর্ণ বাক্য। তার মানে আকাঙ্ক্ষা মানে কি, একটা পদ তোমার বলার পরে একটা অংশ বলার পরে আরেকটা অংশ শোনার যে ইচ্ছাটা মনের মধ্যে জাগতেছে, এটা হচ্ছে কি আকাঙ্ক্ষা। বললাম যে আমি আজ রাতে ডট 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 শেষ। তার মানে এবার কিন্তু তুমি মনে করো যে তোমাকে কেউ ফোন দিয়ে বললো যে আমি আজ রাতে ডট 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 শেষ। মানে আমি আজ রাতে কি বলো। তো এই যে আমি আজ রাতে বললাম, তার মানে এই আমি আজ রাতের পরে কি কিছু একটা শোনা, একটা ইচ্ছা জাগে মনের মধ্যে, কি ইচ্ছা আছে, হ্যাঁ আমি আজ রাতে কি বাকিটা বল, ঠিক আছে। তো এই যে বাকিটা শোনার যে ইচ্ছা, যে আগ্রহ, এটাই হচ্ছে আকাঙ্ক্ষা, ঠিক আছে, এটাই কি আকাঙ্ক্ষা। তো এই আমি বললাম যে আমি আজ রাতে তৌফিক ভাইয়ের সাথে কাচ্চি খাইতে যাব, শেষ। আর কিন্তু এবার আর শোনার ইচ্ছা নেই কোনো, এবার আর কি শোনার কোনো ইচ্ছা আছে, এবার আর নাই কিন্তু। এটা বললাম যে আমি আজ রাতে কি তৌফিক ভাইয়ের সাথে কাচ্চি খেতে যাবো, শেষ। এবার তো সম্পূর্ণ বাক্য তোমাদের বলেই দিলাম। তার মানে আকাঙ্ক্ষা হচ্ছে একটা পদ দেওয়া থাকবে, একটু অংশ, কিন্তু পরের পরটা তোমার যে শোনার ইচ্ছা, ইচ্ছাটা হচ্ছে কি আকাঙ্ক্ষা, বললাম। এবার আমি পরীক্ষায় বললাম যে এবার আমি
পরীক্ষায়, এবার আমি পরীক্ষায়, এবার আমি পরীক্ষায় ডট 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 শেষ। এবার আমি পরীক্ষায় ডট 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 ডট, তার মানে এবার আমি পরীক্ষায় ডট 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 মানে কি, আরো কিছু শুনতে ইচ্ছা হয়, আরো কিছু কি শুনতে ইচ্ছা হয়, আরো কিছু শুনতে ইচ্ছা হয়, ইচ্ছা হয় না? আচ্ছা, কি বললাম যে এবার আমি পরীক্ষায় ডট ডট ডট, এবার আমি পরীক্ষায় কি, তাহলে এবার আমি পরীক্ষায় বললাম যে এবার আমি পরীক্ষায় এ প্লাস পাইয়েই সারবো, এ প্লাস পেয়েই সারবো, পেয়ে কি সারবো, যেমন এ প্লাস পাবো সারবো, তার মানে এই যে শেষ, সম্পূর্ণ বাক্য শেষ। তো এই এ প্লাস পাওয়ার জন্য কি করতে হবে জানো? এ প্লাস পাওয়ার জন্য তোমাকে কচ্ছপের কামড় বুঝো, কচ্ছপের কামড়, কচ্ছপ যদি কামড় দেয়, কামড় দিলে কিন্তু তোমার এই মাথাটা কেটে পালাই দিলে সে ছাড়ে না, হয় ছাড়েই না। কচ্ছপ যদি কখনো কামড় দেয়, তার মানে তোমাকে ভালো করে মানে এ প্লাস পাওয়ার জন্য তোমাকে কচ্ছপের কামড় দিতে হবে পড়াশোনায়, মানে কচ্ছপের কামড় দিতে হবে। তোমার নিঃশ্বাস শেষ হয়ে যাইতেছে কিন্তু তুমি পড়াশোনা করতেছো, এমনভাবে পড়াশোনা করতেছে কচ্ছপের কামড় মানে কচ্ছপের কামড়, মানে সাইডে কোনো কথা নেই। এ প্লাস পাবো তাহলে ছাড়বো, এ প্লাস পাবো তাহলে ছাড়বো, এ আর কোনো সারাসারি নেই। তোমাকে পড়াশোনাটা ঠিক সেম করা উচিত, যে এ প্লাস না পাওয়া অবধি, যতক্ষণ পর্যন্ত নিজের মধ্যে পড়াশোনার কনফিডেন্স না আসবে, যতক্ষণ পর্যন্ত নিজের ভিতরে সন্তুষ্টি না আসবে যে হ্যাঁ আমি তো মনের ভিতরে সন্তুষ্টি আসতেছে না, না আমার আরও পড়া উচিত, পড়লে আমি এ প্লাস পাবো, এই কথাটা যতক্ষণ পর্যন্ত মাথার মাঝে ঘুরতেছে ততক্ষণ পর্যন্ত পড়া উচিত। অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে ভাই যে কতক্ষণ পড়া উচিত, আরে কতক্ষণ পড়া উচিত তোমার নিজের মধ্যে যতক্ষণ পর্যন্ত সন্তুষ্টি না আসবে, যে আমার তোমার কাছে যতক্ষণ পর্যন্ত মনে না হবে যে আমি আজকে যা পড়ছি যতটুকু পড়ছো অতটুকু দিয়ে মনে হয় যে প্রতিদিন এভাবে পড়লে আমি এ প্লাস পাই যাবো, তাহলে তুমি অতটুকুই পড়ো। কিন্তু তোমার কাছে যদি মনে হয় 10 ঘন্টা পড়ার করে যদি মনে হয় যে না আমাকে আরো 12 ঘন্টা পড়া উচিত, কারণ আমি নিজের মধ্যে সন্তুষ্টি নাই, মানে নিজে কি করতে পারি নাই, নিজে পরিতৃপ্তি আসে নাই, তখন তোমাকে 12 ঘন্টায় পড়া উচিত। মানে যতক্ষণ তোমার কাছে নিজের কনফিডেন্স না আসবে, সবার মনের ভিতরে কিন্তু একটা কনফিডেন্স চলে আসে, তুমি পড়াশোনা করার পরে তোমার ভিতরে কিন্তু একটা কনফিডেন্স ওটু চলে আসবে যে হ্যাঁ আমি তো এরকম ভাবে পড়লে এ প্লাস পাই যাবো দিন শেষে। আবার তুমি পড়াশোনা করে তুমি নিজেই অ্যানালাইসিস মানে উপলব্ধি করতে পারবা যে না হইতো না, এই পড়াতে হইতো না, আরো পড়াইতে হবে, তার মানে আরো পড়তে হবে তোমাকে। তো পড়াশোনা ক্ষেত্রে কচ্ছপের কামড় দাও, মানে লাগছেই, সাইরে কোনো কথা নেই, সাইরে কোনো কথা নেই। আচ্ছা যাই হোক, তো এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ এটা মাথায় রাখতে হবে। কি কথা বুঝছি এই পর্যন্ত? আকাঙ্ক্ষা বুঝতে পারছি কি? বুঝতে পারলে সবাই লেখো ক্লিয়ার। আকাঙ্ক্ষা বুঝতে পারছি? বুঝতে পারলে সবাই লেখো ক্লিয়ার। আকাঙ্ক্ষা বুঝতে পারছি কি? বুঝতে পারলে বলো, বলো যে ক্লিয়ার। বুঝতে পারলে সবাইকে বলো ক্লিয়ার। ইনশাল্লাহ ভাইয়া বুঝতে পারছি কি? সবাই কি বুঝতে পারছে আকাঙ্ক্ষা? আকাঙ্ক্ষা বুঝতে পারলে আমরা আসক্তিতে চলে যাবো, আসক্তিতে চলে যাবো। ক্লিয়ার ভাইয়া ক্লিয়ার, ধন্যবাদ। ক্লিয়ার 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 ওকে, ক্লিয়ার ভাইয়া ক্লিয়ার ভাইয়া ক্লিয়ার ভাইয়া ক্লিয়ার, জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা এরপর চলো ক্লিয়ার, তাহলে এবার চলো, এবার চলো তো এবার আছে কি? এবার আছে আসক্তি। এবার আছে কি? এবার আছে আসক্তি। এবার আছে আসক্তি। আসক্তি শব্দের অর্থ হচ্ছে নৈকট্য বা নিকটে। আসক্তি শব্দের অর্থ কি? নৈকট্য বা নিকটে। আসক্তি শব্দের অর্থ, আসক্তি শব্দের, আসক্তি শব্দের অর্থ, অর্থ হচ্ছে কি? নৈকট্য। নৈকট্য তো বুঝি নাকি, মানে কাছাকাছি, কাছাকাছি বা নিকটে, বা নিকটে, বা নিকটে, নৈকট্য বা কি নিকটে। আসক্তি শব্দের অর্থ কি? নৈকট্য বা নিকটে। অর্থাৎ বাক্যের অর্থ, এই আসক্তি মানে সে এলোমেলো, আসক্তি মানে সে এলোমেলো। আসক্তি মানে কি? এলোমেলো, এলোমেলো মানে উল্টাপাল্টা দেওয়া থাকবে, উল্টাপাল্টা দেওয়া থাকবে, উল্টাপাল্টা দেওয়া থাকবে। আসক্তি মানে হচ্ছে এলোমেলো। আসক্তি মানে কি? এলোমেলো, মানে এক পদের পর আরেক পদ সুন্দরভাবে দেওয়া থাকবে না, মানে যে পদ যে জায়গায় থাকার কথা ওই পদ এই জায়গায় না থাকা আরেক জায়গায় থাকবে, আরেক জায়গায় থাকবে। তো এটাই হচ্ছে কি? এলোমেলো। আসক্তি মানে হচ্ছে এলোমেলো। আসক্তি মানে কি? এলোমেলো। আসক্তি শব্দের অর্থ কি? নৈকট্য বা নিকটে, নৈকট্য বা নিকটে। আর আসক্তি মানে হচ্ছে এলোমেলো। আসক্তি মানে কি? এলোমেলো। আসক্তি মানে কি?
আসত্তি মানে এলোমেলো, এলোমেলো। আসত্তি মানে কি? এলোমেলো। আচ্ছা, এরপর দেখি, এরপর কথা আছে বাক্যের অর্থসঙ্গতির জন্য, বাক্যের অর্থসঙ্গতির জন্য, বাক্যের অর্থসঙ্গতির জন্য, বাক্যের অর্থসঙ্গতির জন্য সুশৃঙ্খল পদবিন্যাসই হচ্ছে আসত্তি। অর্থসঙ্গতি রক্ষা করার জন্য, হ্যাঁ, বাক্যের অর্থসঙ্গতি রক্ষা করার জন্য, রক্ষা করার জন্য সুশৃঙ্খল পদবিন্যাস হচ্ছে শৃঙ্খল পদবিন্যাস হচ্ছে আসত্তি। আচ্ছা, কি বললাম যে বাক্যের অর্থসঙ্গতি রক্ষা করার জন্য সুশৃঙ্খল পদবিন্যাস হচ্ছে কি? আসত্তি। তার মানে কি? আসত্তি মানে সে এলোমেলো করে দেওয়া থাকবে, কিন্তু আমরা বাক্যের অর্থসঙ্গতি রক্ষা করার জন্য সুশৃঙ্খল পদবিন্যাস করবো, সুশৃঙ্খল পদবিন্যাস করবো। অর্থাৎ কি? পদগুলো সুন্দর করে সাজাবো, পদগুলোকে কি করবো? সুন্দর করে সাজাবো। কি বললাম যে বাক্যের অর্থসঙ্গতি রক্ষা করার জন্য, বাক্যের অর্থসঙ্গতি রক্ষা করার জন্য সুশৃঙ্খল পদবিন্যাস আছে কি? আসত্তি। সুশৃঙ্খল পদবিন্যাস আছে আসত্তি। বাক্যের অর্থসঙ্গতি রক্ষা করার জন্য সুশৃঙ্খল পদবিন্যাস আছে কি? আসত্তি। সুশৃঙ্খল পদবিন্যাস আছে আসত্তি। অথবা অথবা এটার আরো একটা সংজ্ঞা দেওয়া যায়। কি দেওয়া যায়? আমরা যদি একটু দেখি, অথবা অথবা আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে মনোভাব প্রকাশের জন্য, মনের ভাবটা প্রকাশের জন্য, অর্থাৎ মনোভাব প্রকাশের জন্য, মনোভাব প্রকাশের জন্য বাক্যের শব্দগুলো এমনভাবে প্রকাশের জন্য বাক্যের শব্দগুলো এমনভাবে পরপর সাজাতে হবে, পরপর সাজাতে হবে যাতে মনের ভাব প্রকাশে বাধাগ্রস্ত না হয়। পরপর সাজাতে হবে যাতে মনের ভাব প্রকাশে বাধাগ্রস্ত না হয়, প্রকাশে বাধাগ্রস্ত না হয়, মনের ভাব প্রকাশে কি হয়? বাধাগ্রস্ত না হয়। তাই হচ্ছে আসত্তি, তাই হচ্ছে আসত্তি। তো আসত্তি নিয়ে তিনটা কথা বললাম। দেখো, ক্লাস এখনো 1 ঘন্টাই হয় নাই, 500 স্টুডেন্ট মনে জয়েন করছিল, 509 জন আছে মাত্র, 550 উপরে স্টুডেন্ট জয়েন করছিল। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের ধৈর্য শক্তি, এই হচ্ছে তোমাদের কি? ধৈর্য শক্তি। এই ধৈর্য শক্তিতে জীবনে পড়াশোনা হয় না, বুঝছো কি? সুশৃঙ্খলের পর লিখছি পদবিন্যাস। সুশৃঙ্খল পদবিন্যাসই হচ্ছে আসত্তি। আচ্ছা, তো আবার বলে দেই, আসত্তি মানে কি? আসত্তি মানে যে আসত্তি শব্দের অর্থ হচ্ছে নৈকট্য বা নিকটে। আসত্তি মানে হচ্ছে এলোমেলো করে দেওয়া থাকবে, এটা সাজায় লেখা হচ্ছে আসত্তি। এলোমেলো করে দেওয়া থাকবে, এটা সাজায় লেখা হচ্ছে কি? আসত্তি। কোন একটা বাক্যের শব্দগুলা এলোমেলো করে দেওয়া থাকবে, এটা আমরা সাজায় লিখবো, সাজায় লেখাটা হচ্ছে কি? আসত্তি। সাজায় লেখাটা হচ্ছে কি? আসত্তি। যে এলোমেলো করে দেওয়া থাকবে কিন্তু আমরা সাজায় লিখবো, সাজায় লেখাটা হচ্ছে কি? আসত্তি। সাজায় লেখাটা হচ্ছে আসত্তি। দেখো, বাক্যের অর্থসঙ্গতি রক্ষা করার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসে আসক্তি। বাক্যের অর্থসঙ্গতি রক্ষা করার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসেই আসক্তি। তার বললাম মনের ভাব প্রকাশের জন্য বাক্যের শব্দগুলোকে এমনভাবে পরপর সাজাতে হবে যাতে মনের ভাব প্রকাশে বাধাগ্রস্ত না হয়, মনের ভাব প্রকাশে বাধাগ্রস্ত না হয়। তাকে আমরা আসক্তি বলবো, তাকে আমরা কি বলবো? আসক্তি বলবো। আচ্ছা, এরপর দেখি, এবার আমরা বেশ কিছু উদাহরণ দিই। আমি বললাম যে দেখো, বললাম যে চন্দ্র পৃথিবী ঘুরে চারদিকে। কি বললাম? চন্দ্র পৃথিবীর ঘুরে চারদিকে, চন্দ্র পৃথিবী ঘুরে চারদিকে। বললাম যে চন্দ্র পৃথিবী ঘুরে চারদিকে। এবার দেখো, এই যে চন্দ্র পৃথিবী ঘুরে চারদিকে হবে, চন্দ্র পৃথিবী ঘুরে চারদিকে, ব্যাপারটা কেমন বেমানান শোনা যায় না? তার মানে এই যে এলোমেলো করে দেওয়া আছে, এই এলোমেলো করে দেওয়াটাই হচ্ছে কি? আসক্তি। এই এলোমেলো করে দেওয়াটাই কি?
আসক্তি, আসক্তি না আসক্তি, আসক্তি। দেখো তার মানে কি বললাম, এই যে কি বললাম চন্দ্র পৃথিবীর ঘুরে চারদিকে, তার মানে কি এলোমেলো করে দেওয়া আছে, এই এলোমেলো করে দেওয়াটাই কি আসক্তি। বললাম যে উচিত, বললাম যে উচিত তাকা তাকা মাঝেই সবার দেশপ্রেম, সবার দেশপ্রেম, দেশপ্রেম। তার মানে এই যে বাক্যটা, এই বাক্যটা হচ্ছে আসক্তিহীন বাক্য। এই বাক্যটা কি আসক্তিহীন বাক্য। স্যার স্যার ভর্তির ওখানে আমি যে নাম্বারে টাকা পাঠিয়েছি ওইটা পরিবর্তন করছেন না? কোনো কিছুই পরিবর্তন করি নাই। পৃথিবীর চারদিকে চন্দ্র করে, চন্দ্র পৃথিবীর চারদিকে করে। আচ্ছা এবার দেখো, এই যে আমি এই জায়গায় কি বললাম, কি বললাম ভাই পরীক্ষা কেউ দেবে? পরীক্ষায় তো আমি প্রশ্ন তোমাকে দিয়েই দিচ্ছি, প্রশ্ন তো এইগুলো দেবে পরীক্ষায়, পরীক্ষার যে প্রশ্নগুলো দেবে এটা তো আমি শুরুতে দিয়ে দিলাম। এই প্রশ্নগুলো এবার দেওয়া থাকবে, তখন তুমি মনে হয় যে এক্সাম্পল সহকারে একটা একটা করে লিখবা। এবার দেখো উচিত টাকা মাঝে সবার দেশপ্রেম, তাহলে হইলো এটা সবার দেশপ্রেম। তার মানে বাক্যটা কি এলোমেলো হয়ে গেছে না? তো এলোমেলো হয়ে গেছে মানে কি এই বাক্যটা হচ্ছে আসক্তিহীন বাক্য। এই বাক্যটা হচ্ছে কি আসক্তিহীন বাক্য। আমি বললাম যে আকাশ আকাশ পাখি নীল উড়ে, আকাশ পাখি কি নীল উড়ে। আমি বললাম যে আকাশে পাখি নীল উড়ে, বললাম যে আকাশে পাখি নীল উড়ে, বললাম যে আকাশে পাখি কি নীল উড়ে। এখন দেখো আকাশে পাখি নীল উড়ে ব্যাপারটা কি বেমানান শোনাতে যেতেছে না? মানে এলোমেলো হয়ে গেছে। বাক্যে যে লেটারগুলো আছে এই লেটারগুলো কি হয়েছে এলোমেলো হয়ে গেছে। তো এই এলোমেলো করে তাকায় হচ্ছে কি আসক্তিহীন বাক্য। তো এটা যদি আমরা বলি, আমি বলতে পারি যে নীল আকাশে পাখি উড়ে, নীল আকাশে কি পাখি ওড়ে। তার মানে এই নীল আকাশে পাখি উড়ে লিখি, কিন্তু আমরা লিখে বলছি কি আকাশ পাখি নীল উড়ে। তার মানে এইরকম ভাবে বলাই হচ্ছে কি আসক্তিহীন বাক্য, এরকম ভাবে বলা হচ্ছে কি আসক্তিহীন বাক্য। কথা বুঝছি নাকি বুঝি নাই? আসক্তি বোঝা গেছে? যদি বোঝা যায় তাহলে সবাই কমেন্ট করবে ইউসি যদি বেশি বুঝতে পারো, আর যদি কম বুঝো তাহলে লিখবা ক্লিয়ার সি। যদি বুঝতে পারো তাহলে সবচেয়ে বেশি বুঝতে পারলে লিখবে ইউসি, আর কম বুঝতে পারলে লিখবা সি। কম বুঝতে পারলে কি লিখবা সি লিখবা, সি। কম বুঝতে পারলে কি লিখবা সি লিখবা, আর বেশি বুঝতে পারলে ইউসি। বেশি বুঝতে পারলে ইউসি, কম বুঝলে সি। সি মানে ক্লিয়ার, ইউসি মানে আন্ডারস্ট্যান্ড ক্লিয়ার, আন্ডারস্ট্যান্ড ক্লিয়ার সবাই। আচ্ছা আমাদের এফ, তারপর হচ্ছে আর, তারপর হচ্ছে বি, এফ আর বি 4, তারপর হচ্ছে 0.0 নামে একটা কোর্স চলতেছে। এফআরবি 4.0 কোর্সটা লঞ্চ হয়েছে, তোমরা সবাই জানো। এফআরবি 4.0 কোর্স আমাদের কি লঞ্চ হয়েছে, এটা তোমরা সবাই জানো। তো আমাদের এই এফআরবি কোর্সে ভর্তি চলতেছে, ডিসকাউন্টে চলতেছে। আজকে রাত 12টার পরে ডিসকাউন্ট বন্ধ হয়ে যাবে। তো তোমরা যারা এখনো এই এফআরবি কোর্স সম্পর্কে জানো না, বা ভর্তি এখনো হও নাই, বা ভর্তি হওয়ার দ্বিধাদ্বন্দ্বে আসো যে ভর্তি হব, অনেকে আছে ভর্তি হবা না, অনেকে আছে ভর্তি হবা, অনেকে ভর্তি অলরেডি হয়ে গেছো। তো যারা মূলত হচ্ছে যে দেখা গেল তোমরা ভর্তি হও নাই বা ভর্তি হওয়ার চিন্তা ভাবনা করতেছো, তাহলে আজকে রাত্রে ভর্তি হয়ে যাও। আজকে রাত্রে কি হয়ে যাও ভর্তি হয়ে যাও। আজকে রাতের মধ্যে দেখা যাবে, মনে করো যে আজকে রাতের মধ্যে ভর্তি হয়ে গেলে তুমি মনে হচ্ছে অফারটা পাচ্ছ, ডিসকাউন্টের অফারটা পাচ্ছ। আর আমি হৃদয় ভাই তোমাদের একটা কথা বলি, যে আমি যদি আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, মানে আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে এফআরবি 4.0 কোর্সটাতে যদি আমি সম্পূর্ণ ক্লাস নিতে পারি, আমাকে বাঁচায় রাখেন, হায়াত দেন এবং শক্তি দেন, এবং হচ্ছে কি আমাকে যাতে বাঁচায় রাখে, যদি সুস্থ রাখে আল্লাহ, তাহলে আমি এতটুকু কথা বলতে পারি, তোমাদেরকে এতটুকু বলতে পারি যে ইনশাল্লাহ 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 হৃদয় ভাইয়ের কাছ থেকে তোমরা সেরা কিছু পাবা। আমি তোমাদের প্রতিশ্রুতি দিতে পারি যে আমি প্রত্যেকটা স্টুডেন্টকে আমি ফজরের সময় ঘুম থেকে উঠে পড়তে যাতে বসে এরকম তাগিদ দিব তাদেরকে। ফরজ লিখে ফেলছে। তো ফজরের সময়, হ্যাঁ ফজরের সময় যাতে ঘুম থেকে উঠে পড়তে বসে, এর জন্য আমি তাগিদ দেবো। আমি নিজেই ঘুম থেকে ফজরের সময় উঠে যাবো, উঠে নামাজ পড়ে তারপর গ্রুপে একটা করে পোস্ট করব ফজরের সময় গ্রুপে। এই গ্রুপে যারা রিঅ্যাক্ট করবে তারা বুঝবো যে ফজরের সময় ঘুম থেকে উঠছে এবং সে পড়তে বসছে। আমি হৃদয় ভাই এই বুড়ে উইটা তাদেরকে আমি ঘুম থেকে ওঠানোর জন্য ট্রাই করবো ফজরের সময়। মানে আমি মোটামুটিভাবে তোমাদেরকে যা করা দরকার, তোমাদের জন্য যা করা দরকার, যতটুকু করা দরকার আমি ততটুকুই করবো ইনশাল্লাহ, বুঝছো? মানে তোমাদের সাথে আমি 24 ঘন্টায় কানেক্টেড থাকবো। এই এফআরবি 4.0 কোর্সে যারা ভর্তি হবা তাদের সাথে আমি 24 ঘন্টায় কানেক্টেড থাকবো। 24 ঘন্টা, আমাকে 24 ঘন্টা পাবা তোমরা। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, রাত নাই দিন নাই, যে কোনো মুহূর্তে কোনো কোয়েশন হৃদয় ভাইয়ের কাছে পাবা। আমি তোমাদেরকে সর্বোচ্চটা দেওয়ার ট্রাই করবো, সর্বোচ্চটা, মানে যতটা না দিলেই নয়, তার চেয়েও আমি অধিক দিব এই কোর্সে।
তো এই কোর্সে যারা থাকবা হৃদয় ভাইয়ের কাছ থেকে ইউনিক কিছু পাবা, এতটুকু শিওর রাখো। মানে হৃদয় ভাই যা বলে তাই দেয়। তো হৃদয় ভাইয়ের কাছে তুমি ইউনিক কিছু পাবা, এতটুকু শিওর রাখো এই কোর্সে যারা ভর্তি হবে ইনশাল্লাহ। হৃদয় ভাই যা বলে ইনশাল্লাহ হৃদয় ভাইয়ের কাছ থেকে পাবা। আচ্ছা, আশা করি বুঝতে পারছি না? পোস্ট যদি কেউ না দেখে, দেখবে না কেউ এমন কেউ নাই, ঠিক আছে? দেখবে না কেন, দেখতে আমি বাধ্য করবো, বুঝছো কি? রুটিন ফজর কখন হয়? ফজর এসে সকালে হয়, ঠিক আছে? ভোরে হয়, ঠিক আছে? যারা ফজর বুঝো না, আচ্ছা রুটিন একটা থাকলে আমি ভর্তি হতাম। আরে রুটিন পরিবর্তন হয়, তোমাকে রুটিন কি তোমার ক্লাস পরিবর্তন হয়, টাইম তো পরিবর্তন হয় না। রুটিনের টাইম কি পরিবর্তন হয়? রুটিনের ক্লাস চেনে পরিবর্তন হয়, টাইম তো পরিবর্তন হয়, টাইম তো ঠিকই থাকে। এমন যদি তোমাকে রুটিন যদি একই থাকে যে বাংলা ক্লাস আজকে হয়েছে, কালকে হবে বাংলা ক্লাস, পরের দিনও বাংলা ক্লাস, এরপর দিন বাংলা ক্লাস, এরপর দিন বাংলা ক্লাস, তাহলে হইলো এটা? তোমার তো আরো সাবজেক্ট আছে, সবগুলো সাবজেক্ট তো আমাদের রুটিন দিতে হবে। তো সবগুলো সাবজেক্টই আমাদের রুটিনে থাকে, বুঝছো? সবগুলো সাবজেক্ট অনুযায়ী রুটিনে থাকে, এটা মাথায় রাখতে হবে। সবগুলো সাবজেক্টই প্রতি সপ্তাহে চেঞ্জ করার ফলে সমস্যা হয়। আরে প্রতি সপ্তাহে চেঞ্জ করার টাইম তো চেঞ্জ হয় না, টাইম তো আগেরটাই থাকে। যদি 10টায় ক্লাস হওয়ার কথা থাকতো তাহলে 10টাতে হয়। যদি মনে করো যে ক্লাস থাকে 3টায়, তাহলে 3টায় প্রতিদিনই ক্লাস থাকে। যদি 4টায় ক্লাস থাকে তাহলে প্রতিদিনই 4টায় ক্লাস থাকে। মানে ক্লাস তো ঠিকই হয়, বুঝছো? ক্লাস ঠিকই হবে, এটা নিয়ে টেনশন করো না। হ্যাঁ, রুটিন চেঞ্জ হয়, এটা তোমার তো আপডেট তো আমরা জানাই দিচ্ছি নাকি তোমাকে আপডেট জানাই নাই? বলো আমাদের, বুঝতে পারছি? কথা বুঝতে পারছি? ক্লাস কি শেষ করে দেবেন এখন? আচ্ছা, এরপরে যদি আমরা একটু দেখি, চলো আমরা এবার যেটা দেখবো যোগ্যতা। কি দেখবো? যোগ্যতা। একটা বাক্যের যোগ্যতা দেখবো। কি দেখবো? যোগ্যতা। একটা বাক্যে কি দেখবো? যোগ্যতা। এক কথা সেরা কিছু পাবা ইনশাল্লাহ। হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকবে, অবশ্যই ক্লাস রেকর্ড থাকবে না মানে কি যে বলো, ক্লাসও রেকর্ড না থাকেন না? ক্লাস শেষ করে দেবে এখনই, ক্লাস আগে নিয়ে নিই সবটা, তারপর আচ্ছা দেখো, ভর্তি সম্পর্কিত যে কোনো কথা বনি ভাইকে নক দাও, তাইলে হবে। এবার যোগ্যতা দেখে ফজর নিয়ে কারা জানি সবাই এটা করতেছে, যে মানে স্কল করতেছে। আচ্ছা বাদ দাও, হ্যাঁ, ফজর যে বুঝে নেই সমস্যা নেই, বাদ দাও, এটা বাদ দাও, হ্যাঁ, এটা বাদ দাও সবাই, এটা নিয়ে আর কথা বলো না কেউ, হ্যাঁ, বাদ দাও। এবার যোগ্যতা মানে কি? অসম্ভব বাক্যের ভাবগত মিলবন্ধ থাকবে না, তাই যোগ্যতা। অসম্ভব বাক্যে ভাবগত মিলবন্ধন থাকবে না। যোগ্যতার একটা বৈশিষ্ট্য হচ্ছে অসম্ভব মানে যেটা অসম্ভব, যেটা কখনোই হওয়া সম্ভব না, যেটা অসম্ভব, যেটা অসম্ভব মানে এটা কখনোই হওয়া সম্ভব না, যেটা অসম্ভব। বাক্যে ভাবগত মেলবন্ধন থাকবে না, মানে এক পদের সাথে আরেক পদের কোনো মেলবন্ধন নেই। বাক্যে ভাবগত কি মেলবন্ধন থাকে না, মিলবন্ধন থাকবে না। বাক্যে ভাবগত মিল বন্ধন থাকবে না, বাক্যে ভাবগত মিল বন্ধন থাকবে না, বাক্যে ভাবগত কি মিল বন্ধন থাকবে না। আচ্ছা, কি বললাম? যে অসম্ভব, যেটা কোনোদিন সম্ভব না, সম্ভব না, ঠিক আছে? যেটা কোনোদিন সম্ভব না। বাক্যে ভাবগত মিলবন্ধন থাকবে না, অসম্ভব বাক্যে ভাবগত মিলবন্ধন থাকে না, তাই হচ্ছে কি যোগ্যতা। এছাড়াও আরো একটা সংজ্ঞা দাদা, সেটা হচ্ছে বাক্য স্থিতিতে, মানে বাক্যের মধ্যে। বাক্য স্থিতিতে মানে কি? বাক্যস্থিত মানে বাক্যের মধ্যে। এই বাক্যস্থিত বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত ও ভাবগত মেলবন্ধন থাকে না। অন্তর্গত মানে হচ্ছে ভিতরের, অন্তর্গত এবং কি হচ্ছে ভাবগত মেলবন্ধন থাকে না, এবং ভাবগত মেলবন্ধনকেই যোগ্যতা বলে। ভাবগত মেলবন্ধন মানে হচ্ছে মিলবন্ধন আর কি, বুঝছো? মিলবন্ধনকে যোগ্যতা বলে,
তার মানে কি বললাম, যোগ্যতা কাকে বলে? যোগ্যতা কাকে বলে? যোগ্যতা কাকে বলে? যে বাক্যস্থিতিতে পদসমূহের অন্তর্গত এবং ভাবগত মিলবন্ধনকে যোগ্যতা বলে। শেষ কথা। বাক্যস্থিতিতে কি পদসমূহের অন্তর্গত এবং ভাবগত মিলবন্ধন, যেটা এই মিলবন্ধনকে কি বলে? যোগ্যতা বলে। তো যোগ্যতা নিয়ে দুইটা কথা বললাম। অসম্ভব বাক্যের ভাবগত মিলবন্ধন থাকবে না, আর যখন বাক্যে ভাবগত অন্তর্গত মিলবন্ধন থাকবে তখন সেটা যোগ্যতা। তখন সেটাকে তখন সেটা হচ্ছে যোগ্যতা। তখন সেটাকে তখন সেটা হচ্ছে যোগ্যতা। বাক্যের ভাবগত ও অন্তর্গত যখন মিলবন্ধন থাকবে, বাক্যের ভাবগত এবং অন্তর্গত মিলবন্ধন যখন থাকবে তখন সেটাকে তখন সেটা হচ্ছে যোগ্যতা। আচ্ছা, সহজ দিতে পারলাম। সহজ হচ্ছে অসম্ভব বাক্যের ভাবগত মিলবন্ধন থাকবে না, আর হচ্ছে বাক্যের বাক্যস্থিতিতে পদসমূহের অন্তর্গত ভিতরে এবং বাহিরে মিল থাকবে। বাক্যের ভিতরে এবং বাহিরের অর্থের মিল থাকবে, তাই হচ্ছে যোগ্যতা। এটা লিখে রাখো যে বাক্যের ভিতরে এবং বাহিরে মিল থাকবে তাই হচ্ছে যোগ্যতা। বাক্যের ভিতরে এবং বাহিরে মিল থাকবে তাই হচ্ছে যোগ্যতা। এটা অনেক কঠিন, ভুলে যাব। তাহলে মনে রাখবা কি? মনে রাখবে সে বাক্যের ভিতরে এবং বাহিরের অর্থগত মিল থাকবে। বাক্যের ভিতরে এবং বাহিরে মিল থাকবে। বাক্যের ভিতরে এবং বাহিরে অর্থের মিল থাকবে। অর্থের মিল থাকবে তাই হচ্ছে যোগ্যতা। অর্থের মিল থাকবে তাই কি? তাই যোগ্যতা। বাক্যের ভিতরে এবং বাহিরে অর্থের মিল থাকবে তাই যোগ্যতা। বাক্যের ভিতরে এবং বাহিরে মিল থাকবে তাই হচ্ছে যোগ্যতা। আচ্ছা, 1 মিনিট, আজান দিচ্ছে। 1 মিনিট, আমরা আজান শেষ। ওকে, আচ্ছা দেখি 1 মিনিট বিরতি দিয়েছি, পোলাপান সব চলে গেছে। মানে 1 মিনিটে যায় তারা মনে হয় যে মানে দুনিয়ার কাজ উদ্ধার করে ফেলবে, বুঝছো কি? আজান পড়তেছে, 1 মিনিট বিরতি দিলাম, পোলাপান সব চলে গেছে, 381-তে চলে আসছে। চিন্তা করো, মানে 1 মিনিটে তারা মনে হয় যে দুনিয়ার সব কাজ করে ফেলবে। 1 মিনিটে। আচ্ছা ভাই, আজকে কি ভর্তি হতে পারবা? পারবা। আজকে কি ভর্তি হতে পারবো? পারবা। আজকে না, তোমার মনে করো যে ভর্তি হতে পারবো, যেদিন মন চাই ওই দিনই ভর্তি হতে পারো, কিন্তু কথা একটাই, সেটা হচ্ছে ডিসকাউন্ট পাবা না, পরে বেড়ে যাবে। ভর্তির যে অ্যামাউন্টটা বেড়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। ভর্তির অ্যামাউন্টটা কী হবে? ভর্তির অ্যামাউন্টটা বেড়ে যাবে। তো এর জন্য আজকেই ভর্তি হয়ে যাবো। এবার দেখো, যোগ্যতা বাক্য যদি বাক্য দেই, আমি বললাম কি হাতে আকাশে উড়ে, বললাম যে হাতে আকাশে উড়ে। এটা কি উড়া সম্ভব? হাতে আকাশে উড়ে। হাতি কি আকাশে উঠতে পারে? বলো, হাতি কি আকাশে উঠতে পারে? এটা সম্ভব? এটা অসম্ভব। প্রথমেই বলছি যে অসম্ভব। কি হবে? অসম্ভব। যা অসম্ভব
তাই হচ্ছে যোগ্যতা। কি বলছি? হাতে আকাশে উড়ে। তাহলে হাতে কি আকাশে ওড়া সম্ভব? বলো, হাতে কি আকাশে ওড়া সম্ভব? বলো। এটা অসম্ভব। এটা কি? অসম্ভব। বললাম তৌফিক বললাম যে তৌফিক ভাইয়ের 10টা গার্লফ্রেন্ড, ঠিক আছে, 10টা গার্লফ্রেন্ড। এটা কোনোদিন সম্ভব না, ঠিক আছে, কারণ তৌফিক ভাই লয়াল, বুঝছো কি? তৌফিক ভাই আছে কি লয়াল, যেহেতু তো আচ্ছা, তাহলে তৌফিক ভাইয়ের কিন্তু 10টা গার্লফ্রেন্ড হওয়া সম্ভব না, কারণ তৌফিক ভাই কিন্তু একজনের প্রতি লয়াল। তো তৌফিক ভাই যেহেতু একজনের প্রতি লয়াল, তো এই জায়গা থেকে কিন্তু বললেই মনে করে যে এটা বিশ্বাস করার মতো না, এটা অসম্ভব, আমাকে বললে আমি বিশ্বাস করবো না, বুঝছো কি? তৌফিক ভাইয়ের একটা গার্লফ্রেন্ডই আছে, একজনের প্রতি লয়াল তৌফিক ভাই। মানে প্রথমবার যখন তৌফিক ভাই শেখা খাইছিল, মানে সেটা ভয় পায়ে চলে আসছিল প্রথমবার, আমি যেগুলো বলি এগুলো কিন্তু সত্য, তোমরা আবার ফাজলামি মনে করো না, ঠিক আছে? মানে প্রথমবার যখন ভাই শেখা খায় চলে আসছিল রমণীর কাছ থেকে, তারপর নতুন করে একটা রিলেশন করছে, ওই রিলেশনটা একেবারে লয়াল তৌফিক ভাই, এই প্রতি ডেডিকেটেড ভাই, একেবারে ডেডিকেটেড, বুঝছো কি? মানে কোনো কথা হবে না, কোনো সার নাই এই জায়গায়। তো তৌফিক ভাই কি? তৌফিক ভাই হচ্ছে 10টা গার্লফ্রেন্ড, তাহলে এটা অসম্ভব, এটা কখনো সম্ভব না। তৌফিক স্যার পানিতে উড়ে, রাইট। তৌফিক স্যার পানিতে উড়ে। নদীতে চাঁদ থাকে, নদীতে কখনো চাঁদ থাকে না, যেটা অসম্ভব, রাইট। এটা অসম্ভব, রাইট। এটা হচ্ছে কি? অসম্ভব। তার মানে অসম্ভব কোনো কিছু যদি হয়, এখন যদি আমি বনি ভাই সম্পর্কে বলি যে বনি ভাইয়ের কি 2টা গার্লফ্রেন্ড, এটা কিন্তু সম্ভব। বা বনি ভাই বললাম যে বনি ভাইয়ের 10টা গার্লফ্রেন্ড, এটা কিন্তু বিশ্বাস করার মতো, 10টা গার্লফ্রেন্ড, এটা কিন্তু বিশ্বাস করার মতো, এটা অসম্ভব না, বুঝছো কি? যখন বলতেছি বনি ভাইয়ের 10টা গার্লফ্রেন্ড, এটা কিন্তু অসম্ভব না, এটা বিশ্বাস করার মতো, কারণ আসলে বনি ভাইয়ের 10টা না, 1000 আছে, অনেক আছে, বুঝছো কি? বনি ভাইয়ের অভাব নেই, বুঝছো কি? তো এইটা মনে করো যে কখনো যোগ্যতাহীন বাক্য হবে না, ঠিক আছে? তার মানে এই যে তোমরা যেগুলো উদাহরণ দিতেছো, তো তোমরা যেগুলো উদাহরণ দিতেছো, এই উদাহরণগুলো হচ্ছে কি? এই উদাহরণগুলো হচ্ছে কি? অসম্ভব। আর এই উদাহরণগুলো হচ্ছে কি? এই উদাহরণগুলো হচ্ছে কি? তোমার যোগ্যতাহীন বাক্যের অভাব, যোগ্যতা। তো বাক্যের যোগ্যতা আবার নির্ভর করে 6টা বিষয়ের উপর। বাক্যের যোগ্যতা নির্ভর করে কয়টা বিষয়ের উপর? 6টা বিষয়ের উপর। চলো এবার একটু দেখি যে বাক্যের যোগ্যতা নির্ভর করে 6টি বিষয়ের উপর। সবাই কমেন্ট করো যে বাক্যের যোগ্যতা নির্ভর করে কয়টা বিষয়ের উপর? 6টি বিষয়ের উপর। বাক্যের যোগ্যতা, একজনে বলতেছে ভাই এই ক্লাসে এই টপিকের পরে আরো একটা টপিক পড়াবেন, আরে ভাই এই টপিকটাই তো শেষ হচ্ছে না। যোগ্যতা পড়ানোর পরে গঠনগতভাবে বাক্য 3 প্রকার, ওইটা পড়াইতে হবে। গঠনগতভাবে বাক্য 3 প্রকার পড়ানোর পরে তারপর কি হতে হবে? বাক্য রূপান্তর পড়াইতে হবে। তার মানে এই টপিকে তো শেষ হচ্ছে না, তাহলে তুমি বলতেছো আরেকটা টপিক পড়াবেন কিনা? গঠনগতভাবে বাক্যের প্রকার আলোচনা করবেন কিনা, আগে এটা আলোচনা করে শেষ করি। যদি টাইম পাই তাহলে অবশ্যই গঠনগতভাবে বাক্য প্রকার অবশ্যই আলোচনা করবো না কেন? অবশ্যই আলোচনা করবো না কেন সেটা বলো আমার তোমাকে, অবশ্যই করবো। ভারতের যোগ্যতা না, বাক্যের যোগ্যতা। তো কি বলছি? বাক্যের যোগ্যতা নির্ভর করে কয়টি বিষয়ের উপর? 6টি বিষয়ের উপর। বাক্যের যোগ্যতা নির্ভর করে 6টি বিষয়ের উপর। বাক্যের যোগ্যতা নির্ভর করে কয়টি বিষয়ের উপর? 6টি বিষয়ের। প্রথম হচ্ছে দুর্বুদ্ধতা মানে কি? যেটা আমরা বুঝি না, দুর্বুদ্ধতা যেটা আমরা বুঝি না। একটা একটা করে প্রতিটারই ব্যাখ্যা দিব, চিন্তা নাই কোনো, আগে একটা একটা দেখো। দুর্বুদ্ধতা। উপমার ভুল প্রয়োগ। উপমার কি প্রয়োগ? ভুল প্রয়োগ। ওকে। বাগধারার দ্বারা শব্দ পরিবর্তন। বাগধারার শব্দ পরিবর্তন। বাগধারার শব্দ পরিবর্তন। বাগধারার কি পরিবর্তন? শব্দ পরিবর্তন। তারপর হচ্ছে বাহুল্যতা। তারপর হচ্ছে গুরুচণ্ডালী দোষ। গুরুচণ্ডালীর কি দোষ? আচ্ছা, কি বললাম সে দুর্বোধ্যতা, উপমার ভুল প্রয়োগ, বাগধারার শব্দ পরিবর্তন, তারপর হচ্ছে বাহুল্যতা, তারপর হচ্ছে তোমার গুরুচণ্ডালীর দোষ, আর একটা হচ্ছে রীতিসিদ্ধ অর্থবাচকতা। রীতিসিদ্ধ কি বলছি? রীতিসিদ্ধ অর্থবাচকতা।
অর্থবাচকতা, বাচকতা এই ছয়টার উপর নির্ভর করে। বাক্যের যোগ্যতা এই ছয়টার উপর নির্ভর করে। বাক্যের যোগ্যতা এই ছয়টা বিষয়ের উপর নির্ভর করে। বাক্যের যোগ্যতা, বাক্যের যোগ্যতা এগুলো কি ভাইয়া? এগুলো হচ্ছে বাক্যের যোগ্যতা। আমার বাক্যের যোগ্যতা যে নির্ভর করে, বাক্যের যোগ্যতা নির্ভর করে কয়টা বিষয়ের উপর? ছয়টা বিষয়ের উপর। কয়টা বিষয়ের উপর? ছয়টা বিষয়। একটা কি? একটা হচ্ছে রীতিসিদ্ধ অর্থবাচকতা, দুর্বোধ্যতা, উপমার ভুল প্রয়োগ, বাক দ্বারা শব্দ পরিবর্তন, বাহুল্যতা, গুরুচণ্ডালী দোষ। এই ছয়টা বিষয়ের উপর বাক্যের যোগ্যতা নির্ভর করে। এই ছয়টা বিষয়ের উপর কি করে? বাক্যের যোগ্যতা নির্ভর করে। কথা বুঝছি নাকি বুঝে নেই? কথা বুঝছি নাকি বুঝে নেই বলো? বাক্যের যোগ্যতা নির্ভর করে ছয়টা বিষয়ের উপর। রীতিসিদ্ধ অর্থবাচকতা, তারপর কি বললাম? দুর্বোধ্যতা, তারপর বললাম উপমার ভুল প্রয়োগ, তারপর বললাম বাক দ্বারা শব্দ পরিবর্তন, তারপর বললাম বাহুল্যতা, তারপর বললাম গুরুচণ্ডালীর দোষ, গুরুচণ্ডালীর দোষ। 6 নম্বরটা হচ্ছে রীতিসিদ্ধ অর্থবাচকতা। রীতিসিদ্ধ অর্থবাচকতা, রীতিসিদ্ধ অর্থবাচকতা। ক্লিয়ার? ক্লিয়ার হলে আমরা পরবর্তীতে একটা একটা করে আলোচনা করবো, একটা একটা করে আলোচনা করবো। চলো একটা করে আলোচনা করি। প্রথমে হচ্ছে দুর্বোধ্যতা। প্রথমে হচ্ছে কি? দুর্বোধ্যতা। দুর্বোধ্যতা মানে কি? দুর্বোধ্যতা হচ্ছে অপ্রচলিত শব্দের ব্যবহার করলেই দুর্বোধ্যতা। সেটা দুর্বোধ্যতা। দুর্বোধ্যতা মানে হচ্ছে অপ্রচলিত শব্দ ব্যবহার। দুর্বোধ্যতা মানে হচ্ছে কি? বুঝতে পারছি। রীতিসিদ্ধ অর্থবাচকতা 6 নম্বর, রাইট। দুর্বোধ্যতা মানে হচ্ছে অপ্রচলিত শব্দ বাক্যে ব্যবহার। অপ্রচলিত অর্থাৎ কি এখন আর চলে না, মানে প্রাচীনকালে চলতো। অপ্রচলিত শব্দে বাক্যে ব্যবহার, অপ্রচলিত শব্দ বাক্যে ব্যবহার, ব্যবহার মানে এক সময় চলতো। এই অপ্রচলিত শব্দ মানে এক সময় চলতো, এক সময় এগুলো চলতো। হ্যাঁ, পরীক্ষায় তো অবশ্যই লিখতে হবে, না লিখতে আমি এইগুলো দিতাম নাকি? এগুলো তো দিচ্ছি তো লেখার জন্য। একটা কোয়েশনের আনসার দিচ্ছি, সার্থক বাক্যের গুণ সহ দিচ্ছি। বাক্য কাকে বলে? সার্থক বাক্যের গুণ। একটা কোয়েশনে তো 5 নাম্বার, একটা কোয়েশনে আছে 5 নাম্বার, তাহলে 5 নাম্বার জন্য তুমি লিখবা না? একটা কোয়েশনের জন্য 5 মার্ক, একটা কোয়েশনের জন্য 5 মার্ক হলে তুমি কি লিখতে হবে না? অবশ্যই লিখতে হবে। 5 মার্ক কি তোমাকে এমনি দিবে বলো? বলছি দুর্বোধ্যতা, অপ্রচলিত শব্দ বাক্যে ব্যবহার করলে সে দুর্বোধ্যতা। অপ্রচলিত শব্দ বাক্যে ব্যবহার করলে সে দুর্বোধ্যতা। বললাম তুমি আমার সঙ্গে, আমি বললাম যে তুমি আমার সঙ্গে, আমার সঙ্গে বললাম যে তুমি আমার সঙ্গে, তুমি আমার সঙ্গে কি? তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছো। প্রপঞ্চ, তুমি আমার সঙ্গে কি করছো? প্রপঞ্চ করেছো, করেছো। তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছো। চলো এবার এই জায়গায় দেখো একটা শব্দ ব্যবহার করছে, একটা ওয়ার্ড ব্যবহার করছে। কি ওয়ার্ড ব্যবহার করছি? এই যে প্রপঞ্চ। কি ব্যবহার করলাম? প্রপঞ্চ। তো এই যে প্রপঞ্চ ব্যবহার করলাম, এই যে কি করলাম? প্রপঞ্চ ব্যবহার করলাম। এই প্রপঞ্চ শব্দটা এখন আর ব্যবহার হয় না। এটা কি তুমি বুঝছো যে প্রপঞ্চ মানে কি? বুঝছো তুমি? আদৌ বুঝো নাই। কেন বুঝো নাই? কারণ এটা আগেকার সময় ব্যবহার হতো, এটা এখন অপ্রচলিত হয়ে গেছে। কিন্তু আমি যদি বলতাম তুমি আমার সঙ্গে চালাকি করছো, চালাকি করছো, কি করছো? চালাকি। তুমি আমার সঙ্গে চালাকি করছো। এবার কিন্তু তুমি বুঝতে পারছো চালাকি মানে কি। এবার কিন্তু তুমি ঠিকই ধরে পেয়েছো যে তুমি আমার সঙ্গে চালাকি করছো। তার মানে এই প্রপঞ্চ মানে হচ্ছে চালাকি। প্রপঞ্চ মানে কি? চালাকি। তো এইরকম যদি অপ্রচলিত কোন শব্দ ব্যবহৃত হয় বাক্য, তখন সেটাকে আমরা বলবো দুর্বোধ্যতা। তখন তাকে আমরা কি বলবো? দুর্বোধ্যতা। কথা বুঝছি নাকি বুঝে নাই? তখন তাকে আমরা কি বলবো? দুর্বোধ্যতা। যে এরকম অপ্রচলিত শব্দ, কথা বুঝছি নাকি বুঝে নাই বলো? ভাই এগুলো কিভাবে গুছাই লিখবো? যেমনি আমি লিখে দিতেছি এরকম ভাবে একটা একটা করে দাপে দাপে গুছাই লিখবা, তা লিখতে হবে। আচ্ছা, এরপর আমি যদি বলতাম তো যে তুমি আমার অন্তরে বায়ু শিখা জ্বালিয়ে দিছো, বললাম যে তুমি আমার অন্তরে, তুমি আমার অন্তরে কি করছো? বায়ু শিখা জ্বালিয়ে দিছো। তুমি আমার অন্তরে, তুমি আমার অন্তরে, অন্তরে বায়ু শিখা জ্বালিয়ে দিছো। বললাম সে কি বললাম? যে বায়ু শিখা জ্বালিয়ে দিয়েছো, জ্বালিয়ে দিয়েছো। তুমি আমার অন্তরে কি করছো? বায়ু শিখা জ্বালিয়ে দিয়েছো। এখন দেখো তুমি আমার অন্তরে কি করছো? বায়ু শিখা। এই যে বায়ু শিখা যে কথাটা বললাম, এটা কিন্তু এখন আর ব্যবহার হয় না। এই যে বায়ু শিখা কথা বললাম, এটা কিন্তু এখন আর ব্যবহৃত হয় না। তুমি আমার অন্তরে কি করছো? বায়ু শিখা জ্বালিয়ে দিচ্ছ, বায়ু শিখা জ্বালিয়ে দিচ্ছ।
কি দিছো? বায়ুশিখা জ্বালিয়ে দিয়েছো। তার মানে এই যে দেখো দেখো এই যে বললাম যে বায়ুশিখা, কি বললাম? বায়ুশিখা। এই বায়ুশিখা কথাটা কি এখন আর ব্যবহার হয়? হয় না। এখন যদি আমি বলি তুমি আমার অন্তরে আগুন জ্বালিয়ে দিছো, কি জ্বালাই দিছো? তুমি আমার অন্তরে আগুন জ্বালিয়ে দিছো, আগুন। তোমার এই কথা শুনে আমার অন্তরে কি হচ্ছে? আগুন জ্বালিয়ে উঠছে। তার মানে এই যে আগুন জ্বালিয়ে দিছো, তার মানে এই বায়ুশিখা মানে হচ্ছে আগুন। তার মানে আমাদের কি করতে হবে? আগুন লিখতে হবে। এই বায়ুশিখা এখন আর ব্যবহৃত হয় না, বায়ুশিখা এখন আর কি হয় না? ব্যবহৃত হয় না। তার মানে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে, এই বিষয়টা তোমার মাথায় রাখতে হবে যে আসলেই কি ব্যবহার করতে হবে। তার মানে এই যে প্রচলিত যে শব্দগুলো আছে, এই শব্দগুলো বাক্যে ব্যবহার করা যাচ্ছে কি? বাক্যে ব্যবহার করছে দুর্বোধ্যতা। বাক্যে ব্যবহার করা হচ্ছে কি? দুর্বোধ্যতা। প্রচলিত মানেই বাক্যে ব্যবহার করেছে দুর্বোধ্যতা, মানে অপ্রচলিত, মানে যেগুলো প্রচলিত না, অপ্রচলিত। অপ্রচলিত। দুর্বোধ্যতা বোঝা গেছে? দুর্বোধ্যতা বোঝা গেছে সবার না? দুর্বোধ্যতা কি বোঝা গেছে? আরে এটা কি একটা প্রশ্ন এত বড় নাকি? আরে 5টা মার্ক দিবে তোমাকে, 5টা মার্ক এমনি দিবে বলো? আর এসে তো তোমার যে যা লিখছি 5 মার্ক, তা তোমার একটা মার্কও কাটতে পারবে না তুমি যদি পুরাটা লেখো। বুঝে না পোলাপান রে। সবসময় ছোট সবসময় কি সংক্ষিপ্ত খুঁজলে হয় বলো? সংক্ষিপ্ত খুঁজলে হবে সবসময় বলো? এবার হচ্ছে উপমার ভুল প্রয়োগ। উপমার ভুল প্রয়োগ। উপমার ভুল প্রয়োগ। ভুল প্রয়োগ। উপমার কি? ভুল প্রয়োগ। উপমার ভুল প্রয়োগ। এমন কথা হচ্ছে তুমি উপমার ভুল প্রয়োগ, তার মানে উপমার ভুল প্রয়োগ মানে কি? ভাই আরেকবার বলেন, আরেকবার বলবো ভাই, আরেকবার বলেন না। এই এই অনেক পাতা নিয়ে নিয়েছি, ডান ডান। এই যে দেখো, এই যে আরেকবার যদি বলি, দেখো আরেকবার, যে দুর্বোধ্যতা মানে হচ্ছে অপ্রচলিত শব্দ বাক্যে ব্যবহার করা। অপ্রচলিত। ভাইয়া আবার বলেন, নেট চলে গেছিল। হ্যাঁ বলতেছি যে অপ্রচলিত শব্দ বাক্যে ব্যবহার করা। অপ্রচলিত। অপ্রচলিত শব্দ বাক্যে ব্যবহার করা। তো অপ্রচলিত শব্দ মানে কি? এই যে বললাম তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করছো, প্রপঞ্চ মানে চালাকি করছো, তো প্রপঞ্চ মানে তুমি এটা বুঝো না, তুমি এটা বুঝো না। তার মানে কি এটা হচ্ছে প্রপঞ্চ, হচ্ছে তোমার অপ্রচলিত শব্দ। এই যে বললাম তুমি আমার অন্তরে বায়ুশিখা জ্বালিয়ে দিছো, বায়ুশিখা মানে কি বুঝো না, বায়ুশিখা মানে হচ্ছে আগুন। তার মানে এই বায়ুশিখা হচ্ছে অপ্রচলিত শব্দ। তার মানে এরকম অপ্রচলিত শব্দ ব্যবহার করেছে দুর্বোধ্যতা এবং বাক্যের যোগ্যতা হানি ঘটে। এরপর হচ্ছে উপমার ভুল প্রয়োগ। উপমার ভুল প্রয়োগ। উপমার কি প্রয়োগ? ভুল প্রয়োগ। মানে অর্থাৎ কি এই জায়গায় সেটা যাহা যেখানে করা উচিত, যে শব্দটা যেখানে ইউজ করা উচিত এই শব্দটা এখানে ইউজ না করে অন্য একটা শব্দ ইউজ করে ফেললাম, তার মানে তো এটাই উপমার ভুল প্রয়োগ। যেমন বললাম আমার হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হলো। বললাম যে আমার হৃদয় মন্দিরে, আমার হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হলো। আশার বীজ উক্ত হলো। উক্ত মানে কি? উক্ত হলো। উক্ত মানে কি? উক্ত মানে অঙ্কুরিত হওয়া। তার মানে এই যে বললাম আমার হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হলো, তার মানে হৃদয় মন্দিরে কখনো কি বীজ উক্ত হয় বলো? হৃদয় মন্দিরে কখনো কি বীজ উক্ত হয় না? এই মন্দিরে কখনো কি বীজ উক্ত হয় না? মানে বীজ আমরা বপন করি না কখনো মন্দিরের মধ্যে, বীজকে আমরা মন্দিরে কখনো বপন করি না। তার মানে আমার হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হলো, মন্দিরে না, এখানে হবে আমার হৃদয় ক্ষেত্রে। আমার হৃদয় ক্ষেত্রে আশার বীজ উক্ত হলো। কি হবে? আমার হৃদয় ক্ষেত্রে। হৃদয় মন্দিরে কখনো আশার বীজ মানে বীজ উক্ত হয় না। তার মানে এইটাই ব্যবহার করা আছে কি? উপমার ভুল প্রয়োগ। এইটাই ব্যবহার করা আছে কি? উপমার ভুল প্রয়োগ। এটা ব্যবহার করা আছে কি? উপমার ভুল প্রয়োগ। তার মানে কি বললাম যে আমার হৃদয় মন্দিরে, মন্দিরে হবে না, কি হবে? ক্ষেত্রে হবে, ক্ষেত্রে। এরকম আমি যদি একটা ব্যবহার করি, বললাম যে সে সুখ সাগরে উড়ে বেড়ায়। বললাম যে সুখ সাগরে সে উড়ে বেড়ায়। সুখ সাগরে সে উড়ে বেড়ায়। উড়ে বেড়ায়। সুখ সাগরে সে কি করে? উড়ে বেড়ায়। সুখ সাগরে সে কি করে? উড়ে বেড়ায়। তার মানে এই যে সুখ সাগরে সে উড়ে বেড়ায়, এমন কথা এই যে সুখ মানে দুঃখ কষ্ট, এই দুঃখ কষ্টে সাগরে কেউ উড়ে বেড়াইতে পারে? সাগরে কখনো উড়া যায় বলো? এটা উড়া যায় না। সাগরে কখনো কি করা যায় না? উড়ে বেড়ানো যায় না। তার মানে সাগরে কি করা যায়? সাগরে নিমজ্জিত হয়। কি হয়? নিমজ্জিত হয়। তার মানে এখানে যদি আমি বলতাম যে সুখ সাগরে সে নিমজ্জিত হয়েছে, তাহলে ঠিক ছিল। নিমজ্জিত হয়। কি হবে? নিমজ্জিত হয়। নিমজ্জিত হয়। তার মানে এইটা হবে, এখানে উড়ে বেড়াই হবে না, এটা হবে কি? নিমজ্জিত হয়। এখানে কি হবে? নিমজ্জিত হয়।
নিমজ্জিত হয়। কথা বুঝছি নাকি বুঝিনি বলো ভাইয়া? উপমার সংজ্ঞাটা আরেকবার বলে। উপমা হয়েছে না তোমার যে জায়গায় যে শব্দ ইউজ করা দরকার এই জায়গায় এই শব্দ ইউজ না করা হয়েছে উপমা। যে জায়গায় যে শব্দ ইউজ করা দরকার এই জায়গায় এই শব্দ ব্যবহার না করা হয়েছে উপমা। যেমন আমি বললাম যে আমার হৃদয় মন্দিরে আসার বিযুক্ত হয়। মন্দিরে কখনো আসার বিযুক্ত হয় না, মন্দিরে ক্ষেত্রে হয়, ক্ষেত্রে হয়। আমার হৃদয় ক্ষেত্রে আসার বিযুক্ত হয়। সুখ সাগরে সে উড়ে বেড়ায় না, কখনো সাগরে কখনো কেউ উড়ে বেড়াতে পারবে না। সাগরে কি হয়? নিমজ্জিত হয়। কি হয়? নিমজ্জিত হয়। কথা বুঝছি নাকি বুঝি নেই? কথা বুঝছি নাকি বুঝি নেই বলো? কথা বুঝছি নাকি বুঝি নাই? কথা বুঝছি নাকি বুঝি নাই বলো? হ্যাঁ ক্লিয়ার। এই যে ও যে বললো, এই যে ও যে বললো, কি বললো? একজনে বললো যে গরু ভাত খায়। গরু কি খায়? ভাত খায়। কিন্তু আসলে গরু কখনো ভাত খাইতে পারে না। এই যে ভাত খায় এটা উপমার ভুল প্রয়োগ করে। এখানে কি হবে? ঘাস খায়, ঘাস। এটাই হচ্ছে উপমার ভুল প্রয়োগ। আশা করি বুঝতে পারছি উপমার ভুল প্রয়োগ। নেক্সট যে আমরা নেক্সট হচ্ছে বাগধারা শব্দ পরিবর্তন। বাগধারা শব্দ পরিবর্তন। বাগধারার শব্দ পরিবর্তন। শব্দ পরিবর্তন। বাগধারার শব্দ পরিবর্তন বলতে যে জায়গায় যে বাগধারাটা ইউজ করার কথা, যে জায়গায় যে বাগধারাটা বীজ উক্ত নাকি উক্ত, উক্ত তো লিখি না, আমি তো উক্ত লিখছি এখানে, উক্ত লিখছি, উক্ত না, উক্ত, উক্ত, এটা হবে উক্ত। উক্ত, উক্ত। আচ্ছা এবার দেখো বললাম যে বাগধারার শব্দ পরিবর্তন। তো এই যে বাগধারার শব্দ পরিবর্তন বলতেছে, আমি বললাম যে কাঠ হাসি। যারা বাগধারা পড়ছো তারা ভালো বুঝবে এটা। বললাম যে কাঠ হাসি, আসলে কাঠ হাসি বলতে কোনো কিছু নাই। কাঠ হাসি বলতে কোনো কিছু নাই, এটা হচ্ছে কাষ্ঠ হাসি। কি হয়? কাষ্ঠ হাসি, কাষ্ঠ হাসি। তার মানে এটা হবে হচ্ছে কাষ্ঠ হাসি, নট কাঠ হাসি। আমি বললাম যে বনে ক্রন্দন, বনে ক্রন্দন, এটা হচ্ছে বাগধারা যারা পড়ছো তারা জানো, বাগধারা সম্পর্কে ধারণা পাবা। আর বাগধারা যারা পড়ছো না কখনো তারা এটা বুঝবে না। বনে ক্রন্দন, তার মানে বনে কোনোদিন ক্রন্দন হয় না, অরণ্যে রুদন হয়। কি হয়? অরণ্যে রুদন হয়। অরণ্যে কি হয়? অরণ্যে রুদন হয়। অরণ্যে রুদন, অরণ্যে কি হয়? রুদন। বাগধারার শব্দ পরিবর্তন। আমি বললাম যে এই যে দেখো, আমি বললাম অনেক একটা বাগধারা আছে, কি আছে? যে আঙ্গুল ফুলে কলা গাছ। আঙ্গুল ফুলে কি? আঙ্গুল ফুলে কলা গাছ, কলা গাছ। এখন আমি এই না আঙ্গুল ফুলে কলা গাছ না বলে ফেললাম যে আঙ্গুল ফুলে আম গাছ। আঙ্গুল ফুলে কি বললাম? আম গাছ। তার মানে এই যে বাগধারা শব্দ পরিবর্তন করছি, এটাই হচ্ছে তোমার বাগধারা শব্দ পরিবর্তন। উড়ে বদলে কি হবে? উড়া মানে কি? নিমজ্জিত হয়। ঠিক আছে, নিমজ্জিত হয় হবে। নিমজ্জিত হয়। কথা বুঝতে পারছি? আচ্ছা তার মানে কি বললাম? এই জায়গায় এই যে আঙ্গুল ফুলে কলা গাছ, কলা গাছ না বলে বললাম যে আম গাছ। তার মানে এই আম গাছ বলা যাবে না, কলা গাছই বলতে হবে। তো এরকম ভাবে যদি শব্দ পরিবর্তন করি তখন সেটা হচ্ছে বাগধারা শব্দ পরিবর্তন। এটা হচ্ছে কি? বাগধারা শব্দ পরিবর্তন। আচ্ছা এরপরে যাই, এবার যেটা দেখবো সেটা খুব 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 গুরুত্বপূর্ণ। এবার যেটা দেখবো সেটা হচ্ছে বাহুল্যতা। এইটা খুবই গুরুত্বপূর্ণ, এই জায়গা খুবই গুরুত্বপূর্ণ। বাহুল্যতাটা, বাহুল্যতা অতিরিক্ত বলা, প্রয়োজনে অতিরিক্ত শব্দ ব্যবহার করা। বাহুল্যতা মানে কি? বাহুল্যতা মানে হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহার করা। ভাইয়া এতগুলো মাথা কেউ রাখবে? আরে এইগুলো জাস্ট খালি তুমি একটু চুপ বুলাবা, সিরিয়াস, তুমি জাস্ট একটু চুপ বুলাবা। তোমার যদি মনে না থাকে তারপর বললো আমাকে, মানে একটু জাস্ট চুপ বুলাবা তাইলে হবে। উপমার সংজ্ঞাটা বলেন ভাইয়া। উপমার সংজ্ঞাটা হচ্ছে যে জায়গায় যে শব্দ ব্যবহার করা উচিত সেই জায়গায় সে শব্দ ব্যবহার না করাটা হচ্ছে উপমার ভুল প্রয়োগ। আচ্ছা এরপর আগেরটা বুঝে না, আগেরটা কি বুঝো নাই? আগেরটা কি বুঝো নাই? বাগধারা শব্দ পরিবর্তন মানে এই যে বাগধারা একটা যে বাগধারাটা থাকবে সেই বাগধারাটা লিখে আমি এটা একটু চেঞ্জ করে বললাম। এই বাগধারা শব্দ পরিবর্তন মানে কি? এটার সঙ্গে কি হবে? অর্থাৎ কি যে জায়গায় যে বাগধারা ব্যবহার করা উচিত সেই জায়গায় সেই বাগধারা ব্যবহার না করা হয়েছে কি? বাগধারা শব্দ পরিবর্তন। তো এটা করা যাবে না ভাইয়া। এখান থেকে কিভাবে কোয়েশন আসবে? আরে একটা কোয়েশনই তো আনসার করতেছে এখান থেকে নাকি? সার্থক বাক্যের গুণ সমূহ আলোচনা করো, এটা আসবে কোয়েশন। সার্থক বাক্যের গুণ সমূহ আলোচনা করো, এটা আসবে কোয়েশন। সার্থক বাক্যের গুণ সমূহ আলোচনা করো, এটা আসবে কোয়েশন। আচ্ছা এরপর দেখি তো যেটা বলতেছি বাহুল্যতা, এইটা একটু মনোযোগ দাও। এবার আর কারো কেউ কোনো কথা বলো না, এবার এইটা মনোযোগ দাও। এই বাহুল্যতা ব্যাপারটা মনোযোগ দাও।
এইটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। বাহুল্যতা শব্দ, বাহুল্যতাটা কি বলছে? বাহুল্যতার ক্ষেত্রে হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহার করা। কি বললাম? প্রথম কথা হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহার করা, প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহার করা, অতিরিক্ত অতিরিক্ত শব্দ শব্দ ব্যবহার করা, ব্যবহার করা, প্রয়োজনীয় অতিরিক্ত শব্দ ব্যবহার করা। শেষ। প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহার করা, প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহার করা। যদি আমরা প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহার করি তখন সেটা বাগধারা দ্বারা শব্দ পরিবর্তন হবে। প্রয়োজনের অতিরিক্ত শব্দ কি করা? ব্যবহার করা। আর একটা কথা, একই শব্দে, একই শব্দের জন্য একাধিক বহুবচন ব্যবহার করা। একই শব্দে, একই শব্দের জন্য, একই শব্দের জন্য, শব্দের জন্য, একই শব্দের জন্য একই সাথে দুইবার বহুবচন ব্যবহার করা, একই সাথে দুইবার বহুবচন ব্যবহার করা, একই সাথে দুইবার বহুবচন ব্যবহার করা, বহুবচন ব্যবহার করা, ব্যবহার করা। আচ্ছা, কি বললাম? বললাম সে এখানে যে প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহার করেছে বাহুল্যতা। আবার বললাম একই শব্দের জন্য একই সাথে দুইবার বহুবচন ব্যবহার করা। হ্যাঁ, অবশ্যই আলোচনা করবো। ঠিক আছে, বাংলা দ্বিতীয় পড়তে যে কোন কোশ্চেনে কত নাম্বার থাকবে এটা অবশ্যই আলোচনা করবো, এটা নিয়ে টেনশন নিও না। হ্যাঁ, কি বললাম? যে প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহার করা, প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহার করা। আবার বলছি একই শব্দের জন্য একই সাথে দুইবার বহুবচন ব্যবহার করা। যদি একই শব্দের সাথে, একই শব্দের সাথে দুইবার বহুবচন ব্যবহার করি তখন সেটা কি হবে? তখন সেটা হয়ে যাবে বাহুল্যতা। তখন সেটা কি হয়ে যাবে? তখন সেটা হয়ে যাবে বাহুল্যতা। এবার দেখুন এক্সাম্পল যদি দিই আমি একটু, এক্সাম্পল যদি দিই আমি একটু, বললাম যে সকল, বললাম যে সকল শিক্ষক, শিক্ষকগণ, সকল শিক্ষকগণ সবাই উপস্থিত, সকল শিক্ষকগণ আজ উপস্থিত, আজ উপস্থিত, সকল শিক্ষকগণ কি আজ উপস্থিত। বললাম যে সকল শিক্ষকগণ আজ উপস্থিত। এবার দেখো সকল শিক্ষকগণ আজ উপস্থিত, তার মানে এই যে এই জায়গায় একটু তাকাই, এইদিকে একটু তাকাই, যে এই সকল বললাম আবার বললাম গণ, তার মানে দেখো এইখানে হয় সকল হবে না হয় গণ হবে, কারণ এটা দুইটা বহুবচন ব্যবহার করার কোনো দরকার নেই। হয় এখানে হবে সকল শিক্ষক আজ উপস্থিত, না হবে শিক্ষকগণ আজ উপস্থিত। অতিরিক্ত বলা যাবে না, অতিরিক্ত বলা যাবে না। অতিরিক্ত সব শিক্ষার্থীগুলো মানবিকের, তার মানে এই যে সব আবার শিক্ষার্থীগুলো বলছে তাহলে হবে না, এটা হয় শিক্ষার্থীগুলো মানবিকের আর নাহলে সব শিক্ষার্থী মানবিকের। শেষ। শিক্ষার্থী মানবিকের, সব শিক্ষার্থী মানবিকের। সকল শিক্ষক আজ উপস্থিত, রাইট, এটা হবে সকল শিক্ষক আজ উপস্থিত। হয় সকল শিক্ষক আজ উপস্থিত নাহলে শিক্ষকগণ আজ উপস্থিত, দুইটা তো যে কোনো একটা লিখবা। সকল শিক্ষক আজ উপস্থিত বা শিক্ষকগণ আজ উপস্থিত, এটা লিখবা। কথা বুঝছি নাকি বুঝি নেই? বলো, কথা কি বুঝছি নাকি বুঝি নেই? আচ্ছা আচ্ছা, এরপরে যাই বাহুল্যতা। আশা করি তোমাদের মাথায় ঢুকছে। বাহুল্যতা নিয়ে আর কোনো কথা না বলি, বাহুল্যতা নিয়ে আর কোনো কথা না বলি, বাহুল্যতা আশা করি তোমাদের মাথায় ঢুকছে। এবার যেটা দেখবো সেটা হচ্ছে গুরুচণ্ডালীর দোষ। এবার যেটা দেখবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ভাইয়া আগের পেজটা আরেকবার দেখান। আরেক, এই যে আগের পেজটা দেখো, এই যে আগের পেজ, এই যে আগের পেজ দেখালাম। এবার দেখি, এবার দেখি, এবার যেটা দেখবো এবার হচ্ছে সর্বশেষ আজকের টপিকের সর্বশেষ কথা, গুরুচণ্ডালী দোষ। গুরুচণ্ডালীর দোষ, গুরুচণ্ডালীর দোষ। গুরুচণ্ডালীর দোষ মানে কি? গুরুচণ্ডালীর দোষ মানে আছে যদি আমরা চলিত এবং সাধু শব্দ একসাথে বলি তাহলে সেটা গুরুচণ্ডালীর দোষ। চলিত এবং সাধু, কি বললাম? চলিত প্লাস সাধু যদি একসাথে হয় তাহলে সেটা কি? গুরুচণ্ডালীর দোষ। চলিত সাধু একসাথে হয়, অর্থাৎ কি তৎসম একটা শব্দ আছে, তৎসম, সরি একটা সে কি বলছি, চলিত আর সাধু দুই একসাথে হয়ে যায়, অর্থাৎ
তৎসম আছে যেটা সংস্কৃত, এটা হচ্ছে বাংলা, তৎসম আর বাংলা যদি এক হয়ে যায় আর কি, তৎসম আর বাংলা যদি এক হয়ে যায় তখন সেটা গুরুচণ্ডালী দোষ। বা চলিত বা সাধু যদি এক হয়ে যায়, চলিত আর সাধু যদি এক হয়ে যায়, তৎসম আর দেশি যেটা বা বাংলা যেটা একই কথা। তো এইরকম যদি হয় চলিত প্লাস সাধু বা তৎসম প্লাস বাংলা এরকম যদি হয় তাহলে সেটা গুরুচণ্ডালী দোষ। যেমন আমি বললাম যে সব পুরা, কি বললাম সব পুরা, এখন এই সব হচ্ছে তোমার সংস্কৃত শব্দ আর এই পুরা হচ্ছে বাংলা শব্দ। সব হচ্ছে কোন শব্দ? সংস্কৃত। সব হচ্ছে সংস্কৃত মানে হচ্ছে একটা তৎসম বলতেছি, তৎসম। আর পুরা হচ্ছে কি? পুরা হচ্ছে দেশি শব্দ, দেশি শব্দ। তার মানে দেশি প্লাস তৎসম হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে গুরুচণ্ডালী দোষ। দেশি প্লাস তৎসম হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে কি? গুরুচণ্ডালী দোষ। তার মানে এটা আমি যদি লিখি সবপুরা তাহলে এটা ভুল, তাহলে কি লিখতে পারি? আমি লিখতে পারি সবদাহ। কি লিখতে পারি? সবদাহ। তাহলে এটা ঠিক আছে, তাহলে এটা ঠিক আছে। কথা কি বুঝতে পারছি নাকি বুঝি নাই বলো? সবদাহ হবে, কি হবে? সবদাহ হবে, সবদাহ। আচ্ছা, এবার দেখো আমি বললাম মরা দাহ, কি বললাম? মরা দাহ না, এটা ক্রস। কারণ কি? এই মরা আছে দেশি, মরা শব্দ হচ্ছে দেশি, আর এই দাহ শব্দটা কি? তৎসম। দাহ শব্দ হচ্ছে তৎসম। তার মানে এই দেশি প্লাস তৎসম কখনো হইতে পারে না, দেশি প্লাস তৎসম কখনো হইতে পারে না। তৎসমের সাথে লিখছি সংস্কৃত। আচ্ছা, তার মানে এটা কি হবে? এটা হচ্ছে মরা পুরা, মরা পুরা, মরা পুরা। তো ব্যাপারটা যদি এরকম হয় যে তৎসম প্লাস যদি তোমার দেশি হয়ে যায় তাহলে সেটা হচ্ছে গুরুচণ্ডালী দোষ। বা চলিত প্লাস সাধু হইলে গুরুচণ্ডালী দোষ। তার মানে কি হইলে না, এটা হচ্ছে হয় হইতে হবে চলিত প্লাস চলিত, চলিত প্লাস চলিত, বা সাধু প্লাস সাধু হইতে হবে, সাধু প্লাস সাধু হইতে হবে। অথবা হচ্ছে তো তোমার যে তৎসম প্লাস তৎসম হইতে হবে, তৎসম প্লাস তৎসম হইতে হবে। অথবা হচ্ছে দেশি প্লাস দেশি হইতে হবে, দেশি প্লাস দেশি হইতে হবে। তবেই সেটা গুরুচণ্ডালী দোষ না, তবে সেটা কি না? গুরুচণ্ডালী দোষ না। কথা বুঝছি নাকি বুঝি নাই? কথা বুঝছি নাকি বুঝি নাই বলো? তবে সেটা কি না? গুরুচণ্ডালী দোষ না। কথা বুঝছি নাকি বুঝি নাই বলো? কথা কি বুঝছি নাকি বুঝি নাই? সবাই কমেন্ট করি। সবাই কমেন্ট করি। যদি বুঝে থাকি তাহলে সবাই লিখবে ইউসি, যদি বুঝে থাকে তাহলে সবাই লিখবে ইউসি, যদি বুঝে থাকে তাহলে সবাই কি লিখবো? ইউসি, ইউসি। যদি বুঝে থাকে তাহলে সবাই কি লিখবো? ইউসি, ইউসি। সবাই যদি বুঝে থাকে, পেজটা কি শেষ হয়ে গেল নাকি? প্লাস যদি বুঝে থাকে সবাই লিখবে ইউসি, আর কম বুঝলে সি, কম বুঝলে সি, আর বুঝে থাকলে ইউসি। সবাইকে বুঝতে পারছি? দেখো লাস্ট মুহূর্তে তোমাদের একটা কথা বলি, যে হৃদয় ভাই আছে মানে হৃদয়ের প্রতি যদি বিশ্বাস থাকে, হৃদয় ভাইয়ের প্রতি যদি তোমাদের বিশ্বাস থাকে, তাহলে যারা এখন এফআরবিতে এনরোল করে নাই এনরোল করে ফেলো। হৃদয় ভাইয়ের প্রতি তোমাদের যদি বিশ্বাসটা থাকে যে না ভাই একটা ভালো কিছু দিবে, ভাই সেরা কিছু দিবে, তাহলে এনরোল করে ফেলো। এখানে তুমি অফলাইনে যা পাবা না এখানে তার থেকে দ্বিগুণ পাবা। অফলাইনে তুমি যে এক জায়গায় পড়ো তাহলে যেটা পাবা না এর থেকে এখানে দ্বিগুণ পাবা। কারণ হচ্ছে এখানে সিকিউ এক্সাম থাকবে, এমসিকিউ এক্সাম থাকবে আনলিমিটেড, এমসিকিউ এক্সাম থাকবে আনলিমিটেড, সিকিউ এক্সাম থাকবে। আমাদের মতো মেন্টর পাচ্ছ, আমাদের মতো মেন্টর পাচ্ছ, পিডিএফ পাচ্ছ ক্লাসের, পিডিএফ পাচ্ছ ক্লাসের, মানে এ টু জেড কোনো কিছু বাদ নাই যে পাচ্ছ না, কোনো কিছু বাদ নাই যে পাচ্ছ না, কোনো কিছু বাদ নাই যে পাচ্ছ না। ভাই আরেকবার এটা বুঝেন, আরেকবার বলছি যে গুরুচণ্ডালী দোষ, গুরুচণ্ডালী দোষ আছে এই কই গেলে, এই যে গুরুচণ্ডালী দোষ বলছি চলিত আর সাধু যদি একসাথে হয়ে যায়, চলিত আর সাধু যদি একসাথে হয়ে যায়, বা তৎসম প্লাস দেশি যদি একসাথে হয়ে যায় তাহলে সেটা গুরুচণ্ডালী দোষ। চলিত শব্দ আর সাধু শব্দ যদি একসাথে হয়, বা তৎসম শব্দ আর দেশি শব্দ যদি একসাথে হয় তাহলে সেটাকে গুরুচণ্ডালী দোষ, তাহলে সেটাকে গুরুচণ্ডালী দোষ। দেখো এটা আবার বলতেছি এই টেনশন নিও না, টেনশন নিও না, আবার বলতেছি। কি বললাম? যে চলিত প্লাস কি? প্লাস যদি সাধু হয়, চলিত প্লাস কি হয়? যদি সাধু হয়। অথবা সে তৎসম প্লাস আছে কি? তৎসম প্লাস যদি দেশি হয় তখন সেটা হচ্ছে গুরুচণ্ডালীর দোষ, তখন সেটাকে গুরুচণ্ডালীর দোষ, তখন সেটা গুরুচণ্ডালী দোষটা আবার বোঝেন। এই যে আবার বুঝাইতেছি যে চলিত প্লাস সাধু তৎসম প্লাস দেশি যদি হয় গুরুচণ্ডালী দোষ। একটু ভালো করে বুঝবো। যেমন আমি বলছিলাম যে বললাম মরা, তারপর বললাম হচ্ছে দাহ, মরা দাহ। এই জায়গায় এই যে মরা শব্দটা, এই মরা শব্দটা হচ্ছে বাংলা মানে দেশি, এটা হচ্ছে দেশি। কিন্তু এই যে দাহ শব্দটা আছে না,
এই দাহ শব্দটা কি? দাহ শব্দটা হচ্ছে তোমার তৎসম শব্দ। দাহ শব্দটা কি শব্দ? তৎসম শব্দ। তার মানে এখানে কিন্তু দেশি প্লাস তৎসম হয়ে গেছে। দেশি প্লাস কি হয়ে গেছে? তৎসম হয়ে গেছে। তো দেশি প্লাস তৎসম যখন হবে তখন সেটা কি? তখন সেটা হচ্ছে গুরুচ্চরণের দোষ। কিন্তু এই শব্দটা যদি আমি এরকম লিখি যে মরা পুরা, মরা পুরা, তাহলে ব্যাপারটা কি হলো? তাহলে ব্যাপারটা হইলো মরাও দেশি পুরাও দেশি, পুরাও দেশি, মরাও দেশি পুরাও কি দেশি, মরাও দেশি পুরাও দেশি। তার মানে এই মরাও দেশি পুরাও দেশি, তখন সেটা কি? তখন সেটা হচ্ছে তোমার গুরুচণ্ডালের দোষ মুক্ত। কথা কি বুঝছি? এই যে পাগল ওই ধুম করে ক্লাসে ঢুকে গেল, হৃদয় বের ক্লাসে ঢুকিয়া পড়িল, তার মানে এই যে ঢুকিয়া পড়াটা হচ্ছে গুরুচণ্ডালী, বুঝছো কি? একটু পর আসতেছি 8:30। 8টাই কি কথা কি বুঝছি নাকি বুঝি নাই বলো? বুঝি নাই। এই তো কাহিনী শেষ, এই তো কাহিনী শেষ। কি ভাই গলাটা এত সফট, এত নরম। আমি এটাই ভাবতেছি। মিষ্টি মুখ করে দিলাম। ধন্যবাদ ভাই, অনেক হৃদয়ের গায়ে হলুদ তো একবার দিছি, আমার নদীর পার দিয়ে যাবো তো পানি পেয়ে গেলে গা। ভাই 3বার দেওয়া লাগে। কে বলছে? 3বার দেওয়া লাগে। হ্যাঁ? সত্যি ভাই? 3বার। এবার বললে করুক, এবার আর কিছু করার নাই। আজকে জিজ্ঞাসা করেন কমেন্টে, সবাই বলবে 3বার। যাই হোক, নজর লাগবে ভাই বলতেছে ওরা। 8:30, 8:30টায় ও পায়েল ভাই তো ক্লাস না আইসিটি, পায়েল ভাই তো বলে বস, বসের ক্লাস মানিছে জমজমাট। ইনশাআল্লাহ। ঠিক আছে। অলরেডি রিমুভ 1000 রিমুভ হয়েছে। ভাই মেম্বার কিন্তু কম, রিমুভ 1000 অলরেডি হয়েছে, আরো রিমুভ হইতেছে। বুঝলেন? আচ্ছা, তো বোঝা গেছে তো নাকি? না বুঝি নাই। আরেকবার না আরেকবার না ভাই, বোঝা গেছে। আরেকবার আর হবে না, হবে। সর্বোচ্চ পর্যন্ত গেছে, 23 পর্যন্ত গেছে। পুরোটা দেখি। দেখে মনে লাগছে আরে মনে। ওকে, শেষ করে দেন। হ্যাঁ অবশ্যই। তাহলে যেটা বলতেছিলাম যে আমাদের এফআরবিতে যারা মনে করো যে বর্ষা রাখছো, এতটুকু বর্ষা রাখতে পারো যে আমরা আসলেই কি তোমাদের সেরাটা দিব ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা তোমাদেরকে সেরাটা দিব, এতটুকু শিওর রাখতে পারো, মানে বর্ষা রাখতে পারো এতটুকু যে আমরা তোমাদেরকে সেরাটা দিব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। যে কোনো সমস্যা আমাদের সাথে যোগাযোগ করো। ইনশাল্লাহ আমি হৃদয় ভাই, আমরা সবাই তোমাদের পাশে আছি। টাটা, আল্লাহ হাফেজ।